মেঝেতে পড়ে আছে আমার ভাইয়ের কপালে রক্ত। এই রক্ত করে ভাইয়ের উদ্দেশ্যে কপালে ফোঁটা দিয়ে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। জমের দুয়ারে কাঁটা দিতে ভাইয়ের কপালে ফোঁটা দিলে জমের দুয়ারে কাঁটা পড়ে না। তুমি যদি সত্যি সত্যি তোমার ভাইয়ের মঙ্গল চাও তাহলে আর একদিনও দেরি না করে এক্ষুনি শ্বশুর বাড়ি চলে যাও। ভাই ফোঁটা দিতে এসে ভাইয়ের বাড়িতে 1 মাস থেকে যাবে এমন বোন আমি জীবনে কখনো দেখিনি। বৌদি, পিয়ালির নামে একদম বাজে কথা বলবেন না। বাজে কথা বলছি না পল্লব বাবু, আমার কথা মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। আমরা সবাই মিলে যদি পিয়ালিকে আশকারা দিই, শাসন না করি, তাহলেও কোনোদিনও শ্বশুর বাড়ি ফিরে যাবে না। অথচ বিবাহিত মেয়েদের কাছে শ্বশুর বাড়ি হচ্ছে স্বর্গ। সেই স্বর্গ ছেড়ে মেয়েদের বাপের বাড়িতে বেশি দিন থাকতে নেই, থাকলে লোকে 5 কথা বলবে। তাছাড়া বসন্তের সঙ্গে পিয়ালির মনের মিল হয়নি, তাই আমাদেরকে উচিত হবে না বসন্তের সঙ্গে পিয়ালির নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করা? অবশ্যই তাই। আমি মনে প্রাণে চাই পিয়ালি শ্বশুর বাড়ি গিয়ে স্বামী সংসার নিয়ে সুখে থাকুক। তাহলে আমি যা বলছি, যা করছি তাতে বাধা দিবেন না। পারেন তো সবাই মিলে তিরস্কার করে বুঝিয়ে দেন বাপের বাড়ি নয়, মেয়েদের আসল ঠাঁই শ্বশুর বাড়ি। তাই হবে বৌদি, আমি আপনার কথা মতো পিয়ালিকে তিরস্কার করব করব করব। আর আমিও পিয়ালিকে বলবো, পিয়ালি 1 মাস ধরে ভাইয়ের সংসারে খেতে পড়তে তোমার লজ্জা করছে না? কি বললে বৌদি? বলি 12 মাস যদি বাপের বাড়িতে থাকবে তাহলে তোমার দাদা লাখ লাখ টাকা খরচ করে তোমার বিয়ে দিয়েছিল কেন? বৌদি, আমাকে আরো একটু শক্ত হতে হবে, আরো। বলে যে কেপটে শ্বশুরের ঘরের লক্ষ্মী পরের বাড়িতে আর কতদিন কাটাবে? বলি আমার কি স্বপ্ন দেখতে স্বাদ যায় না, স্বাদ হয় না? স্বামীর সঙ্গে এখানে ওখানে দিন কয়েক ফুর্তি করে বেরিয়ে আসি। তা যাও না, কি বাধা দিচ্ছে? বেরিয়ে এসো। কি করে যাব? তুমি তো আমার সব থেকে পিছু টান। আমি বলি মানে কেটে পড়ো, নইলে আলপনা যখন কথার আলপনা দেবে তখন দাদার আদরের বোন, শ্বশুরের সাদের বৌমা, ঘরের লক্ষ্মী ভাইয়ের ঘর ছেড়ে পালাতে পথ পাবে না। বিবাহিত মেয়েরা বেশি দিন বাপের বাড়িতে থাকলে সব সংসারের বৌদিরাই বোধহয় এমনি করেই গঞ্জনা দেয়। না না না, আর এখানে থাকবো না, আজ আমি শ্বশুর বাড়িতে। কিন্তু কেন যাব? আমি তো বলে এসেছি শাশুড়ি ঠাকুরন যতদিন না সে আমার কাছে ক্ষমা চাইবে ততদিন আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব না। তাহলে বাহ বাহ বাহ, ভারী সুন্দর চরিত্র তোমার পিয়ালি। নিজেই ভাঙছো, আমার নিজেই করছো। এই ভাঙাগোড়ার খেলা কতদিনে শেষ হবে পিয়ালি? ওরে বাবা, আপনিও যে আবার দর্শনের কথা বলছেন। অনেক রকম দৃশ্য দর্শন করছি তো, তাই বেশিক্ষণ তোমার অদর্শন আমার সহ্য হচ্ছে না। আপনিও কি দাদার লাইনই ধরতে চাইছেন? দাদার লাইন? ফাইন ফাইন কোশ্চেন করেছো, তাহলে উত্তর দিচ্ছি শোনো। সেন্সর করে বলবেন। কেন? এখনো কি অপ্রাপ্তবয়স্কা? আরে বাবা, ধরেই নিন না, এখনো কুমারী। ও তাহলে এবারও তোমার নামটা ভোটার লিস্টে উঠবে না। যে ফুল ফুটবে তার গন্ধও ছুটবে। কিছু নাম না জানা ঘাস ফুল ফোটে, কিন্তু গন্ধ ছোটে না। বাবা, খুব সুন্দর কথা বললেন তো আপনি। কেন? ব্যাংকে যখন বসে একসঙ্গে কাজ করি তখন বোধহয় বুঝতে পারোনি, তাই না? কি করে বুঝবো? তখন যে আপনি আমার বস। আর এখন আপনাকে দেখেই আমি অবাক। তাহলে একটা রসের কথা বলি। হ্যাঁ বলুন। ঘরে এমন সুন্দর স্বামী থাকতে রামের মতো চণ্ডীদাসকে খুঁজে বেড়াচ্ছ কেন? তাতে কলঙ্ক বাড়বে, চরিত্রের অহংকার বাড়বে না? বাবু নয়, পল্লবদা। ছোট বোন কখনো বড় দাদাকে বাবু বলে, তাই বাবু নয়, দাদা, শুধু দাদা। আমাকে ছোট বোন বলে আমার ভালোবাসাকে ঘৃণা করে চলে গেল বললো? আরে বাবা, এতদিন আমি ওকে ঘৃণা করতাম, কিন্তু আজ ওর ঘৃণা আমার মনের মধ্যে ঝড়ের সৃষ্টি করে গেল। আমি ঝড় তুলবো, ঝড়। শরীরে দু চোখের ইশারায় বুকের বেলা ভূমিতে আমি দেখবো বললো তুমি আমার হাত থেকে কেমন করে বাঁচতে পারো। বাঁচবো না পিয়ালি। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আমার উপর চাপ দিয়েছে, ইমিডিয়েট ব্রিজের কাজটা কমপ্লিট করতে না পারলে আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো পথ থাকবে না। দাদা, কাজটা কমপ্লিট করতে তোমার কত টাকা লাগবে? তাছাড়া পল্লব দাদা তোমাকে টাকা দিয়ে
হয়েছে। হ্যাঁ দিন, আমাকে 20 লাখ টাকা দিন। বাকি কত টাকা লাগবে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমাকে দিন 5 সময় দাও দাদা, আমি তোমাকে 30 লাখ টাকার ব্যবস্থা করে দেব। এত টাকা তুই কোথায় পাবি? কেন? আমার বিয়ের সময় তুমি যে নগদ টাকা আর সোনা দিয়েছিলে তার সবটাই আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে ফেরত চেয়ে এনে দেবো। না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয় দাদা? আমি যখন বসন্তকেই পাইনি তখন টাকার গয়না দিয়ে নিজেকে ভরিয়ে রাখবো। শ্বশুর মশাইকে বলবো টাকার গয়নাগুলো আমাকে ফেরত দিন, ওগুলো আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেবো। আইডিয়া আইডিয়া দি আইডিয়া, তুই ঠিক বলেছিস। তাহলে শোন, কিছুক্ষণ আগে তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে এসেছেন। শ্বশুর শাশুড়ি এসে গেছেন? হ্যাঁ, শিখেছেন। আর তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার কথাই যাবে? হ্যাঁ যাবে, আমার কথা তুমি আপত্তি করতে পারবে না। আর একটু আগে তোমরা দুই ভাই বোনে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলে ওটা যেন সত্যি সত্যি করে বসো না। আলপনা, কি বলতে চাও তুমি? ঘোষাল বাড়ি সম্পর্কে তুমি কতটুকু জানো? অনেকখানি, আর এই বাড়িরও অনেক কিছু জানি আমি। কি জানো তুমি? তুমি যেমন রাস্তা, ঘর, বাড়ি, ব্রিজ তৈরি করার কন্ট্রাক্টর, তেমনি আমিও এই সংসার করার কন্ট্রাক্টর। বৌদি তুমি? তোমার দাদা যেমন খুব ভালো করে জানে কোন কাজে কত রড, বালি, সিমেন্ট লাগে, তেমনি তোমার বৌদিও জানে সংসার সুখের স্বর্গ তৈরি করতে কোনখানে সোহাগ লাগে, কোনখানে লাগে কতখানি শাসন। আলপনা, কেন দিয়ে দিয়ে তুমি পিয়ালির মাথাটা খাবে দেখছি। শুধু আমার নয় দাদা, শুধু আমার নয়, তোমারও। এবার আমাদের দু ভাই বোনের মাথাটাই ও গিলে খাবে। ও বাবা, সে কি কথা গো? এত বড় দুটো মাথা এই ছোট মুখে গিলবা কি করে? আটকে যাবে না? না 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 না, আটকাবে না, আটকাবে না আলপনা বৌমা। আমি যখন হৈমবতীকে বৌমার কাছে ক্ষমা চাইতে নিয়ে এসেছি তখন আর কোনো কিছুতেই আটকাবে না। হৈমবতী, বৌমার কাছে ক্ষমা চেয়ে নাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। কি জ্বালা, স্বামীর ভয়ে চাইছেন না সত্যি সত্যি চাইছেন? সত্যি সত্যি ক্ষমা চাইছি বৌমা। এই যুগে শাশুড়িদের কারণে অকারণে ক্ষমা চাইতে হয়। তুমি তোমার হতভাগিনী শাশুড়িকে ক্ষমা করো বৌমা। ছি ছি ছি, এ আপনি কি করছেন মাসিমা? কেন? ঠিকই তো করেছে, ঠিকই তো করেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই তো করেন। বৌমা, আমি তোমার জন্য গাড়ি ভাড়া করে এনেছি, ওই গাড়ি করে তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে ফিরে চলো মা। যাবো, নিশ্চয়ই যাবো, তবে তার আগে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলো মা? বলো বলো বলো। আপনারা কোনোদিন আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। ঠিক আছে বৌমা, আমি কোনোদিন কোনো কাজে বাধা দেব না। আমার স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। কোনোদিন করব না। মনে রাখবেন, এটা কিন্তু আমার বোনের সঙ্গে আপনার ফাইনাল কন্ট্যাক্ট হলো। না গো কন্ট্রাক্টর বাবু, আরো কিছু বাকি থেকে গেল। তোমার বোনকে বলো সেটা কন্ট্যাক্ট করে নিতে। আলপনা, এই যেমন ধরুন, ছেলের বউ 9টা পর্যন্ত ঘুমোবে আর শাশুড়ি মাকে চা তৈরি করে পৌঁছে দিয়ে আসতে হবে বৌমার মুখের কাছে। শিওর গরম চা, আর সেই চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বৌমার গরম মেজাজটাও সহ্য করতে হবে। হবেই তো, যুগের সঙ্গে তাল মিলে চলতে হবে তো। আমি তো সেই কথাই বলছিলাম মাসিমা, চাকরি করা বৌমা তো সকাল সকাল ভাত রান্না করে দিতে হবে। তা তো হবেই। তাছাড়া সপ্তাহ 2 দিন আমার অফিসের পোশাক, শাড়ি, ব্লাউজ এবং প্রতিদিন আমার স্লিপিং গাউন কেচে দিতে হবে। ঠিক আছে বৌমা। আর সব কাজে শেষে বৌমার কাছে হাত জোড় করে বলতে হবে, বৌমা কোনো অসুবিধে হয়নি তো মা? বৌমা কোনো অসুবিধে হয়নি তো? আলপনা, কার করে কোনো লাভ হবে না দাদা। আসলেই তুমি বৌদিকে ভয় পাও। আমি যদি তুমি হতাম না তাহলে তোমার বউয়ের চুলের মুঠি ধরে বাড়ি থেকে বার করে দিতাম। না বৌমা না, ছেলের বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিতে নেই মা। বিশেষ করে যেই বউ লক্ষ লক্ষ টাকা সম্পত্তি নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, তাই না বাবা? তুমি কি বলছো বৌমা? আপনার বৌমা তো একটা কথা বলেছে, বাকি কথাগুলো আমি বলছি শুনুন। কি কথা বাবা বিবেক? বৌমার সঙ্গে তো শাশুড়ি সমস্ত কন্টাক্ট হয়ে গেছে, এবার থেকে দেখবে সমস্ত কাজ ঠিকঠাক হবে। থামুন থামুন, আমি বিবেকানন্দ বিশ্বাস 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস। অনেক ধাপ্পা আপনি দিয়েছেন, আর ধাপ্পা দেবেন না। কি বলে? আমি তোমাদেরকে ধাপ্পা দিয়েছি? বিয়ের আগে আপনি আমার দাদাকে বলেননি আপনার নাকি কলকাতার বুকে 3-3খানা বাড়ি আছে? ব্যাংকে লাখ লাখ টাকা আছে, বসন্ত আর জয়ন্ত নামে প্রচুর টাকার ইন্স্যুরেন্স করা আছে। অনেক কোম্পানির শেয়ার কিনেছেন আপনি। কলকাতা বড় বাজারে আপনার নাকি মস্ত বড় কাপড়ের দোকান আছে। বৌমা, বিবেক তুমি? আপনার কথা বিশ্বাস করে আমার আদরের বোন সুখী হবে ভেবে পঞ্চদুঃখ হিসাবে প্রচুর টাকা আমি আপনার হাতে তুলে দিই।
যা তুলে দিয়েছো সে কথা বলে এখন লাভ কি বাবা? কি লাভ আপনি বুঝবেন না, বুঝবে আপনার ওই ধপ্পাবাজ স্বামী। কি বলছি মন দিয়ে শুনুন, 7 দিনের মধ্যে আমার দাদা দেওয়া সমস্ত টাকা গয়নাগুলো আমাকে ফেরত দেবেন। ওগুলো আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেব। বলে আকাশ থেকে পড়বেন না। যদি 7 দিনের মধ্যে সমস্ত টাকা আর সোনা আপনি ফেরত দিতে না পারেন, তাহলে কেড়ে নেব আপনার মানের সম্মান। কি হলো, কর্তা কিন্নিতে চুপসে গেলেন কেন? যান গাড়িতে গিয়ে বসুন, আমি আপনাদের সঙ্গে আপনাদের বাড়িতে যাব। ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে যত টাকা আর সোনা আপনি খেয়েছেন, এবার আমরা 2 ভাই বোন মিলে তার সবটাই গলায় আঙুল দিয়ে বার করে নেব। ওগো কি ভাবছো? ওই বুবুটি আমি এখন কোথায়? মাটিতে, মাটিতে, ফুটপাতে, ফুটপাতে। ধনী বড় লোকদের মহা আকাশ থেকে আছড়ে পড়ে তুমি আবার আগের মতো খেটে খাওয়া গরিব মানুষদের মতো ফুটপাতে। ওই বুবুটি ভুল করলে মানুষকে এমনি করে মাসুল গুনতে হয়। ধাপ্পা দিয়ে মিথ্যে কথা বলে দাদার বিয়ের টাকা দিয়ে বাবা তো কাপড় দোকানের মহাজন মিটিয়েছি, কিন্তু এখন পুত্রবধূ মহাজনের ঋণ মেটাবে কি দিয়ে? সে তো এলে আজ গালাগাল দেবেই, কারণ ঘরের লক্ষ্মী যে, ঘরের লক্ষ্মী। অথচ ঘরের লক্ষ্মী হয়ে আসার কথা ছিল যার, সেই বকুলদি আজ গণিকালয়ের গণিকা হয়ে গেছে। এই কথাটা আজও আমি দাদাকে বলতে পারিনি। আমার বেশ মনে পড়ে যায়, অনেকদিন আগে আমি বকুলদিকে জিজ্ঞাসা করেছিলাম, বকুলদি গো, তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী হবে, তুমি লক্ষ্মীর আলপনা দিতে জানো? বকুলদি আমাকে বলেছিল, ভাই জয়ন্ত, আমি ঘরের সব কাজ করতে পারি ভাই, তুমি দেখে নিও, তোমাদের বাড়িতে বউ হয়ে গেলে কত সুন্দর করে আমি ঘর সাজাতে পারি, কত সুন্দর করে আঁকতে পারি। লক্ষ্মীর পদচিহ্ন, লক্ষ্মীর পদচিহ্ন ছিন্ন ভিন্ন হয়ে গেছে বকুলদির স্বপ্ন। জ্বালবো না, আমি ভাবতে পারছি না। পারছিস না জয়ন্ত? বকুলদির কথা, বকুলদি আর বকুলদি, তোর পিয়ালি বৌদিকে ভালো লাগে না? যা যা যা, বাড়ির ভেতরে গিয়ে দেখ পিয়ালি আর তার দাদা বাবা মাকে কি সুন্দর গালাগাল দিচ্ছে। বাবা মাকে গালাগাল দিচ্ছে আর তুই হাসছিস দাদা? আকাশে বিদ্যুৎ চমকালে মেঘ তো ডাকবে রে ভাই। ছি রে দাদা ছি, বাবা যত অপরাধী করুক তবু তো বাবা। কি বললি? বাবা মা অপরাধ করলে ছেলেরা ঘরে বসে তার সমালোচনা করবে, তাই বলে বাইরের লোক এসে বাবা মাকে গালাগাল দেবে, সেটা কি ছেলেদের সহ্য করা উচিত? কিন্তু আমি কি করব বল দাদা? আমি কি করব? ওরা যে টাকা চাইছে রে, টাকা। শুধু টাকা ফেরত চাইছে না বাবা বসন্ত, ওরা আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। আমি কি করব মা? পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল। আমি কি পিতৃ মিথ্যা পালনের জন্য 14 বছর জেল খাটতে যাব? না দাদা না, তুই জেল খাটতে যাবি কেন? তোর বউ আর সম্বন্ধী পণ নেয়ার কথা সরকারকে জানিয়ে বাবাকে যাতে জেল খাটাতে না পারে, তুই সেই ব্যবস্থাই করবি রে দাদা, তুই সেই ব্যবস্থাই করবি। বাবাকে জেল খাটতে হবে, বাবাকে জেল খাটতে হবে না? জেল খাটবার আগে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে বাবা বসন্ত। কাল থেকে আমি ভালো করে খাইনি, ঘুমোইনি, অথচ তোর বউ আর সম্বন্ধে দিন রাত অসহ্য গালি গালাজ করছে। তুই কি বলতে চাস আমার এই কাপড়ের দোকানটা বিক্রি করে ওদের সমস্ত টাকা আমি মিটিয়ে দেব? তার জন্য আমি কি করব বাবা? আরে বসন্ত, তুই তোর বাবার মুখের দিকে একবার তাকিয়ে দেখ। বৌমার তো সম্বন্ধে কালে বাড়িতে আসার পর থেকে তোর বাবা যেন কেমন হয়ে গেল। আমি যে ওদের টাকা ফিরিয়ে দেব বলে কথা দিয়েছি রে বাবা বসন্ত। বাবা আমি আবার ভুল স্বীকার করছি রে বাবা। বকুলের সঙ্গে তোর বিয়ে না দিয়ে যে ভুল আমি করেছি তা আজ আমি মরবে অনুভব করছি, আজ আমি অনুতাপ করছি।
মাথার উপর ঈশ্বর আছেন, তাই পাপ করলে শাস্তি একদিন পেতেই হবে। কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর বাবা বসন্ত, এই ভুলটা আমি আমার নিজের জন্য করিনি রে। লোক আমার গলা টিপে সেই ফুলের কাছে নিয়ে গিয়েছিল ঠিকই। কি হলো তোমার? আমার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার পাপের শাস্তি শুরু হয়ে গেছে। বসন্ত, যেমন করে হোক ওদের টাকা ফিরিয়ে দি, অসম্মানের হাত থেকে তোর বাবাকে তুই বাঁচা। আমাকে তুই বাঁচা বাবা। আমি তোর বাবা, তার দুটো হাত ধরে আমি অনুরোধ করে বলছি, বকুলকে না পাওয়ার অভিমানে তুই আমার উপর প্রতিশোধ নিস না রে বাবা, প্রতিশোধ নিস না। বসন্ত, আমি তোর মা, 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি। সেই মাকে তুই বৈধব যন্ত্রণা থেকে মুক্তি দে। আমার হাতের শাখা সেইটির সিঁদুর তুই রক্ষা কর বাবা, তুই রক্ষা কর। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী স্বর্গবিদা ধর্মপিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কথা দে বাবা বসন্ত, তুই কথা দে। কথা দে বাবা বসন্ত, তুই আমাকে কথা দে। কথা দিলাম বসন্ত, কথা দিলাম বাবা, কথা দিলাম মা। বসন্ত, যেখান থেকে হোক যেমন করে হোক ওদের টাকা আমি শোধ করবো। বসন্ত, পৃথিবীর আলো দেখার বিনিময়ে, প্রকৃতির রূপ রস গন্ধ ভোগ করার বিনিময়ে নিজের জীবনকে বাজি রেখেও পিতৃমাতৃ ঋণ আমি শোধ করব বাবা। বসন্ত, পিতৃমাতৃ ঋণ আমি শোধ করব মা। বসন্ত, পিতৃমাতৃ ঋণ আমি শোধ। বসন্ত, শান্তি নেই, শান্তি নেই। বিয়ে করে পৃথিবীতে শান্তিই পেলাম না। বিয়ের পর জাতি ভাষা ভুলে উড়িয়া চুয়ার লোচন পানিগ্রাহী। হয়ে গেল খাঁটি বাঙালি। উড়িয়া ভাষা ভুলে কি এবে কইতে হয়েছে পুরাপুরি বাংলা ভাষা। এতে কি আর শান্তি পাওয়া যায়? আর আমার বউটা শালা মেয়ে ছেলেই নয়, তা না হলে যখন তখন আমাকে ডাইভোর্স করার ভয় দেখায়। কোথায় 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 পিয়ালি বৌদি মনের মতো বলে কিনা 15 টাকা ফেরত দাও, সেই টাকা যৌতুক দিয়ে আমি অন্য ছেলেকে বিয়ে করব। এই কথাটা বিয়ের আগে ভেবে দেখতে পারিস নি লোচন? এই বলতো আয়, ওসব কথা বাদ দিয়ে এখন আমরা অন্য কথা বলি। যা বলবি তাড়াতাড়ি বল, তোর সঙ্গে গল্প করে থাকলে কর্তাবাবু আমাকে টাইট করে দেবে। আর কর্তা বাবু এখন জল সাবু খাচ্ছে, জল সাবু। তার মানে পিয়ালি বৌদিমণি আর তার দাদা আমাদের কর্তা বাবুকে বলে দিয়েছে বিয়েতে দেওয়া পণের টাকা, গাড়ি, সোনা আজকের মধ্যে ফেরত দিতে না পারলে পুলিশে জানিয়ে দেবে। কি বলছিল জন? তবে আর বলছে কি, শুনলে অবাক হয়ে যাবি। যে কর্তা বাবু অনেকদিন ধরে বড়দাদাবাবুর সঙ্গে কথা বলেনি, সেই কর্তা বাবু বড়দাদাবাবুর অফিস যাওয়ার সময় তার হাত ধরে কাঁদছিল। কাল আমিও শুনেছিল চোর, কিন্তু বড়দাদাবাবু কাঁদছিল না, গিন্নি মামাও বড়দাদাবাবুর হাত ধরে কাঁদছিল। তখন কিন্তু ব্যাপারটা আমি জানতাম না। কিন্তু বড়দাদাবাবু তখন কি বললো জানিস? কি বলেছিল? নিজের মাথার চুল খামতেও বললো, বাবা মা আর তোমাদের কাঁদতে হবে না, আমি যখন আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে ফেলেছি তখন তোমাদের সুখের জন্য আমি জেলে যেতেও পারি। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। সেই জন্য বড়দাদাবাবু অফিস থেকে ফেরার পর আমাকে জামা প্যান্ট দুটো হাতে দিয়ে বলল, পদ্ম এই জামা প্যান্ট যদি নন্দিতে কাচতে দিয়া, এতে আমার জীবনে পাপ লেগে আছে। পাপ? কিসের পাপ? দেখি জামা প্যান্ট দুটো দেখি। আরে কি হলো? আরে বমি করছিস কেন? মদের গন্ধ। দাদাবাবুর জামা প্যান্টে মদের গন্ধ। ছি 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 ছি, মান সম্মান সব গেল। বসন্ত দাদাবাবুর মতন ছেলে যদি মদ খায় তাহলে মান ইজ্জত থাকলো কি আর? কি করে মানুষ থাকবে রে বদ্ধ? দাদাবাবু শিক্ষা যে আজ শিক্ষা তুলে মরছে রে। দাদাবাবু আপনি মদ খেয়েছেন?
আপনি না একজন শিক্ষিত মানুষ। শিক্ষিত? দাদাবাবু, শিক্ষা আমার মতো কাণ্ড জ্ঞানহীন শিক্ষিত যুবকরা যে এদেশের পণ প্রথার হাড়ি কাঠে গলা বাড়িয়ে দিয়েছে রে। নাহলে আমার মতো ছেলেকে আজ মদ খেতে হয় রে, মদ। গেট আউট, তোমরা এখান থেকে চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। একা থাকবে? থাকুন দাদা বাবু, কিন্তু মদ খাবেন না। অভিমানে অন্ধ হয়ে নিজের জীবনটাকে শেষ করে দেবেন না দাদা বাবু, নিজের জীবনটাকে শেষ করে দেবেন না। কেন মদ খাবেন দাদা বাবু? আপনি তো বেটা ছিলেন। আপনি কি সব দুঃখ যন্ত্রণা মন থেকে ছেড়ে ফেলে দিয়ে মদ না খেয়ে সুস্থভাবে আবার আগের জীবনে ফিরে যেতে পারেন না? আপনি চেষ্টা করলেই পারবেন দাদা বাবু, আপনি চেষ্টা করলেই পারবেন। দাদা বাবু গো, দয়া করে আর মদ খাবেন না গো দাদা বাবু, দয়া করে আর মদ খাবেন না। তুমি তো আর স্বার্থপর ধপ্পাবাজ বাবার ছেলে হয়ে জন্মাওনি। তোমার ঘরে তো আমার মায়ের মতো সর্বংসহা মা তো তোমাদের ঘরে নেই। থাকলে বুঝতে পারতে কেন আমি মদ খাই, কোন নিদারুণ যন্ত্রণায় আমাকে ছটফট করে বলতে হয়, দিলে ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मानुष को मानुष बना के छोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। নাটক নাটক হচ্ছে, নাটক। না, নাটক নয়, এটাই জীবন। জীবন? হ্যাঁ। বাবার ছেলের আবার জীবন? কথা বলবে বিবেকানন্দ। বিবেকানন্দ নয়, বিবেকানন্দ নয়, বলো বিবেকানন্দ বিশ্বাস। অক্টোপাসে চারিদিক থেকে ঘিরে ফেলেছি। এবার বন্ধ হয়ে যাবে তোমাদের সংসারের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস। তবেই আমি 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস বিবেকানন্দ বিশ্বাস। আর সেই বিশ্বাসে আঘাত দিয়ে ধাপ্পা দিয়ে তোমার বাবা আমার দাদার কাছ থেকে যত টাকা যৌতুক হিসাবে নিয়েছে সে সব টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমার দাদার মুখ কিছুতেই বন্ধ হবে না। লিমিট সনাইকা লিমিট। নায়কের হাতে এখন মদের শিশি। বেশি অ্যাক্টিং করলে না নেশার ঘরে হয়তো ওভার ডায়লগ ছেড়ে দেব। তাহলে লক্ষ্মী ছেলের মতো বাবার হয়ে টাকাটা তুমিই দিয়ে দাও। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। এই অ্যাটার্জিতে আপনার সব টাকা আছে। এই টাকা আপনাকে ফেরত দিয়ে আপনার স্পর্ধার চাকা আমি পেছন দিকে ঘুরিয়ে দেব। তাই দে বাবা, বসন্ত ওদের সমস্ত টাকা তুই ফিরিয়ে দে বাবা, ফিরিয়ে দে। ওই অ্যাটার্জি ভর্তি সব টাকা তুই বিবেকের হাতে তুলে দি, অসম্মানের হাত থেকে তোর বাবাকে তুই বাঁচা। বাবা, মা। হাম্বা হাম্বা করে মায়ের আঁচলের তলায় ঢুকে বসন্তের মিষ্টি হাওয়া দিয়ে ওদের তুমি বাঁচিয়ে তোলো। বসন্ত, বসন্তকে নিয়ে আর কত রহস্য করবে বৌমা? যৌবনের রহস্য এই বুড়ি বয়সে আপনি বুঝবেন না, শাশুড়ি ঠাকুরও। বৌমা, বুড়ি হয়ে আমি জন্মাইনি বৌমা। তোমার মতো রূপ যৌবন আমারও ছিল, তবে সেই রূপ যৌবন নেমে তোমার মতো শশার ফালি হয়ে হাজার জনের কাছে বিলিয়ে দিইনি। কি বললে হারামজাদে? একথার মানে আপনি বুঝতে পারবেন না দেবী জগদ্ধাত্রী। বসন্ত, বসন্তের জীবন থেকে বসন্তকাল সরে গিয়ে এসেছে শীত।
যান যান যান, এই টাকাগুলো নিয়ে যান। শীত কাটাবার জন্য কিছু গরম চাদর কিনে নেবেন। যান। বসন্ত! না না না, কোনো চিন্তা করবেন না। এতে শুধু টাকা নেই, আপনার দেওয়া গয়নাগুলো আছে, আর 4 চাকার চাবিটা ড্রাইভারের কাছে আছে। ঠিক আছে, যান। তোমার এই কথাগুলো আমার মনে থাকবে, কারণ আমি যে বিবেক বিশ্বাস, নাম তো আমার বিবেক বিশ্বাস হলে কি হবে, বিবেক আর বিশ্বাসের কোনো স্থান আমার হৃদয়ে নেই। আমি চাই শুধু টাকা, টাকার টাকা। সেই টাকার পাহাড়ে বসে আমি করতে চাই রাস। তাই খুব শীঘ্রই বদলে দেব তোমাদের জীবনের ইতিহাস। অপেক্ষা করো বসন্ত ঘোষাল, অপেক্ষা। খেলা হবে, আসলে খেলা। চলো চলো দাদা, তাই চলো। এ বেলাটা তোমার বাড়িতে কাটিয়ে সন্ধ্যাবেলায় এখানে ফিরে আসবো, আর কাল থেকেই শুরু করবো আমার কাল নাগিনী নাচ। যে নাচ দেখে এ সংসারে সবাই হয়ে যাবে উপকার। লটি বয়, চাকরানি নই, আমি তোমার জীবন সঙ্গিনী। মাইন্ডেড গুডবাই। পিয়ালির কথা বাদ দিয়ে আমার একটা প্রশ্নের জবাব দিত বসন্ত। এত টাকা তুই কোথায় পেয়েছিস? অফিসে যাওয়ার আগে তোমরা আমাকে যা করতে বলেছিলে আমি তাই করেছি বাবা। কি করেছিস তুই? তুই কি করেছিস? আমি ব্যাংকের ক্যাশ থেকে টাকা চুরি করেছি। ব্যাংকের ক্যাশ থেকে টাকা চুরি করেছিস? প্রকারান্তরে তোমরা তো আমাকে তাই করতে বলেছিলে মা। তোকে আমি টাকার ব্যবস্থা করতে বলেছিলাম, কিন্তু চুরি করতে বলিনি। মাগো, ঠিক এই মুহূর্তে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের সেই ভুবনের মাসির কথাটা মনে পড়ে যাচ্ছে। কি বাবা, আমি ঠিক বলিনি? ঠিক বলেছিস রে বাবা, তুই ঠিক বলেছিস। পাপ করেছি আমি, আর প্রায়শ্চিত্ত করছিস তুই। আমার পরম পূজনীয় বাবা সন্তানকে অন্ধকারের পথে ঠেলে দিয়ে কি সুন্দর আলোর বাণী শোনাচ্ছেন। এই ছাড়া যে তোর বাবার কোনো উপায় ছিল না বসন্ত। অনিবার্য কারণে তুমি আজ বাবার পক্ষে হয়ে গেলে মা। বসন্ত, কিন্তু আমাদের জীবনের পক্ষ যে কৃষ্ণ পক্ষ রে বাবা বসন্ত। হবেই তো বাবা, হবেই তো, কারণ আপনার শুক্লপক্ষের চাঁদ যে আপনি আপনার লোভ লালসা ধাপ্পাবাজির মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন। আমাকে মূলধন করে আপনি সুখ কিনতে চেয়েছিলেন বাবা, আপনি সুখ কিনতে চেয়েছিলেন। আমি আমার নিজের জন্য সুখ কিনতে চাইনি রে বাবা। তাহলে কাদের জন্য সুখ কিনতে চেয়েছিলেন বাবা? কাদের জন্য? কাদের জন্য? তোদের জন্য বাবা। তোদের দুই ভাইকে সুখী করবার জন্য আমি আমার জীবনে একটা মিথ্যে অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলাম। প্রথম জীবনে আমি খেতে পাইনি রে বাবা। কতদিন উপোস করে কাটিয়েছি, তোর মা সে কথাটা জানে। তারপর তোরা বড় হলি, তোদেরকে আমি লেখাপড়া শেখালাম। আর 5 জন বাবার মতো না, আমার বড় লোক হবার সাথ জাগলো, সাথ। থামো, ওকে সব কথাটা খুলে বলতে দাও।
প্রথম জীবনে না খেয়ে না পরে কৃপণতা করে সামান্য কিছু গচ্ছিত অর্থ দিয়ে আমি একটা কাপড়ের দোকান খুলে বসেছিলাম। লোকে বলতে শুরু করলো, ঘোষাল বাবু আপনি তো অনেক বড় লোক হয়ে গেছেন, আপনার তো অনেক টাকা। সেই অনেক টাকা অনেক বড় লোক হওয়ার লোভ আমাকে ভূতে পার মতো চেপে বসলো। আমি তখন মানুষের মাঝে একের পর এক মিথ্যে কথা বলতে বলতে লোকের মনে মনে আমি মিথ্যে বড় লোক হয়ে গেলাম। কিন্তু গতকাল তোর সম্বন্ধে আর স্ত্রী আমাকে অপমান করার পর না আমার সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে, আমার সমস্ত ভুল ভেঙে গেছে। আপনার যখন ভুল ভাঙলো বাবা, আমার জীবনের দুকুল তখন বন্যার জলে ভেসে গেছে। সত্য অবিরাম সাঁতার কেটেও আর কোনোদিন আমি তীরে উঠতে পারবো না বাবা, আর কোনোদিন আমি তীরে উঠতে পারবো না বাবা, আর কোনোদিন আমি তীরে। বসন্ত আমাকে মৃত্যু দাও ভগবান। আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভুলতে পারছি না ভাই ফোটার দিন, ভাই জয়ন্তের অপমানের কথা, ফিরে আসা পর অতীতের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না। পারছি না বললে তো চলবে না, যেমন করে হোক এখান থেকে তোমাকে পালিয়ে যেতেই হবে। কেন রে মুন্না, তুই আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলছিস? তোমার এই অবস্থা দেখি আমার যে লজ্জা লাগে, মনে হয় আমি যেন আত্মহত্যা করি তোমার এই অবস্থার জন্য। আমি তো দায়ী বকুলদি, আমি তো দায়ী। কি বলি মুন্না? বকুলদি? তোর মুখে দিদি ডাক শুনে আমার ভাই জয়ন্তের কথা মনে পড়ে গেল। সে আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, সে বলেছিল বকুলদি আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। বেরিয়ে যা হতভাগা। কেন তুই আমাকে স্বপ্ন দেখাতে আসিস? তুই তো জানিস এই নরকে যে একবার পা দেয় তারা সংসারে ফেরা হয় না। না দিদি না, ওইসব পুরনো সংস্কার ভেঙে দিয়ে আবার আমি তোমাকে নতুন করে সংসার তৈরি করে দেবো। যেমন করে তুমি আমার গালে চড় মারলে তেমনি করে আমি ওই সমাজের গালে চড় মেরে বলবো, ওগো সমাজপতিদের পুরনো ঘুঘুর বাসা সমাজ ব্যবস্থা, তোমরা কুমারী মেয়েদের বিয়ের জন্য পণ প্রথা রোধ করার জন্য যেভাবে কাগজ কলমে আইন তৈরি করছো, ঠিক তেমনি করে দেশের হাজার হাজার হতভাগিনী গণিকাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এক চিলতে কাগজে কি আইন তৈরি করতে পারো না? যা কিছুই করতে পারবি না তোরা। এদেশের পুরুষের যৌবনটা জুতোর পুরুষ হয়ে গেছে রে। তাই বেরিয়ে যা বলছি। আর কোনোদিন তুই এখানে আসবি না। চলে যা এখান থেকে। বকুলদি তুমি আমাকে যতই আঘাত করে অসম্মান করে তাড়িয়ে দাও না কেন, আমি কিন্তু আবার আসবো দিদি, তুমি জেনে রেখো, আমি আবার আসবো। ছেলেটা সেই যে চলে গেল, আর ফিরে আসেনি রে মুন্ডা, আর ফিরে আসেনি। কিন্তু বকুলদি সেদিন তুমি জয়ন্ত বাবুকে তাড়িয়ে দিয়েছিলে কেন? তাড়িয়ে না দিলে যেতাম কোথায়? খেতাম কি? না খেয়ে শুকিয়ে মরতে, ফুটপাতে গিয়ে পড়ে থাকতে, কারো বাড়িতে ঝিগিরি করতে, রাস্তায় ভিক্ষে করে খেতে। তবুও তো সুস্থভাবে বেঁচে থাকতে পারতে। আমিও তো তাই চেয়েছিলাম রে মুন্ডা, কিন্তু কারোর সাহায্য চেয়ে আমি পাইনি। বকুলদি সাহায্য কি চাইলে পাওয়া যায়? সেদিন জয়ন্তের গালে চড় মারার মতো আমার গালেও চড় মেরে বড় দিদির মতো শাসন করে বলতে পারোনি, ওরে মুন্না তুই আমাকে এই নরক থেকে নিয়ে চল, এই নরক থেকে আমাকে নিয়ে চল। চল ভাই চল, আর দেরি না করে আমরা এখান থেকে পালিয়ে যাই। চল। হ্যাঁ তাই চলো দিদি, চলো। দেরি না করে এই সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। তোমাকে নতুন বাসায় পৌঁছে দিয়ে আমি আবার পুরনো বাসায় ফিরে আসবো। কিন্তু মুন্না আমাকে দেখতে না পেয়ে যদি বিশ্বাস বাবু তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই কি জবাব দিবি? মদ খেয়ে মাতাল হয়ে কিস্তি দিয়ে বলবো, বিশ্বাস বাবু গো তোমার এই ঠেকের মাথায় লাথি মেরে
ঠেকলে চুড়ে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। কিন্তু আমার জন্য তুই এত বড় বিপদের ঝুঁকি মাথায় নিবি ভাই? বড় দিদিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এই হতভাগ্য ভাইকে যে এটুকু বিপদের ঝুঁকি নিতেই হবে দিদি। তাই চলো দিদি, চলো, দেরি না করে তাড়াতাড়ি চলো। কোথায় যাচ্ছিস রে সালামুন নমস্কার? সামনে যে 21 সালের ডবল অ্যাকশন ব্ল্যাক ফাঙ্গা বিশ্বাস বাবু, বিবেকানন্দ বিশ্বাস 20 সালের বিষাক্ত করোনা ভাই। ওই সালামুন নমস্কার, সেদিন যেমন ময়না পাখিটাকে ধরে রেছিলি, আজ ঠিক তেমনি করে আমার খাতা থেকে কোথায় নিয়ে যাচ্ছিস রে কুত্তার বাচ্চা? বিশ্বাস বাবু, কাবু করে দেব। আমার সাথে বেইমানি করলে করোনার সংক্রমণে তোকে একেবারে কাবু করে দেব, কাবু। এই টিকলি শালিকে নিয়ে কদিন পুরী সমুদ্রে হাবুডুবু খেয়েছে, তার বস্তানি ঘুচিয়ে তোকে একেবারে করে দেব, কাবু। বিশ্বাস বাবু না, আর আপনি আমাকে নোংরা কাজ করতে বলবেন না। আপনার সঙ্গে আমি পুরী যেতে পারবো না। ও, সেই জন্যই বুঝি হালবষ্ট মহিশালা বন্যাকে সাথে নিয়ে বষ্ট মিশেছে না বদ্বীপ চলে যাচ্ছে। ও বিশ্বাস বাবু, শালা নগর কীর্তন করার জন্য টিকলি নতুন নগর এসে যাচ্ছে। বিশ্বাস বাবু, ঘরে কি আপনার মা বোন নেই? নিজের মা বোনকে নিয়ে পুরীতে যাও, তাতে তোমার মনের জ্বালাও মিটবে আর মা বোনও খুশি হবে। মুন্না, কি বললি, কি বললি শালা? আমি বিবেকানন্দ বিশ্বাস 20 সালের বিষাক্ত করোনা ভাই। এই বেল্টের ফালতে বন্ধ করে দেবো তোর শ্বাস প্রশ্বাস। কাল সকালে সংবাদপত্রে তোর ছবি হয়ে যাবে ফাঁস। না বিশ্বাস বাবু, না, মুন্নাকে আর মারবেন না, ও যে মরে যাবে। মুন্নার উপর তোর এত দরদ কিসে? শালি, মুন্নাকে তোর যৌবন বাগানের বাগান। আমি বিবেকানন্দ বিশ্বাস এই মুহূর্তে আছড়ে পড়া তৃতীয় ঢেউ ডেন্টা প্লাস। ওই সালামুন নমস্কার, বল বল, আর কখনো আমার মা বোনদের নিয়ে কথা বলবি? আর কখনো আমার ঠেক থেকে পালিয়ে যাওয়ার কথা ভাববি? 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস বিবেকানন্দ বিশ্বাস। পারলাম না রে মুন্না, এই নরক যন্ত্রণা থেকে আমি নিজেকে মুক্ত করতে পারলাম না। আমিও তো তোমাকে বাঁচাতে পারলাম না বকুলদি। আজ আমি হেরে গেলাম বকুলদি, আজ আমি হেরে গেলাম। মুন্না, মুন্না তুই হেরে গেলেও আমি যে বাঁচতে চাই মুন্না। এই অন্ধকার জীবন থেকে আমি আলোর জীবনে ফিরতে চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও, বাঁচাও। কে তুমি? তুমি তুমি তো সেই যার স্পর্শে আমি হয়ে উঠতাম শিহরিত, যার কণ্ঠস্বর আমার মনে জাগিয়ে তুলত স্বপ্নের বাসা বাঁধার ঘর, যে বসন্তের আগমনে হয়ে যেত আমার জীবনের কবিতা। তুমি এ মনে প্রেমে কবিতা এঁকেছো কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে আসে নদীকে শুনে মানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা,
জনাব বসন্ত ঘোষাল। এই কি অফিসার আপনি এখানে? হ্যাঁ, এই বসন্ত বাবু ব্যাংকের কাছ থেকে টাকা চুরি করে পুলিশের ভয়ে ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, আর তারা খেয়ে আপনাদের এখানে এই নিষিদ্ধ পল্লীতে ঢুকে পড়েছেন। বসন্ত বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন থানায় চলুন। দাঁড়ান অফিসার, ওই টাকা যদি আমি আপনাকে দিই? কিন্তু আপনি টাকা ফেরত দেবেন কেন? কারণ ওই টাকাগুলো যে উনি আমাকেই দিয়েছিলেন। মুন্না, মুন্না, আর আমি এখান থেকে পালিয়ে যাবো না রে। আবার আমি নাচবো, গাইবো, নিত্য নতুন খদ্দের জোগাড় করে আমি গোছা গোছা টাকা রোজগার করব। আমার প্রথম জীবনের ভালোবাসা ঋণ আমি শোধ করবো রে মুন্না। বিশ্বাস বাবু, আপনি টাকা রেডি রাখুন। আজ সন্ধে আমি আপনার সঙ্গে পুরীর হোটেলে যাব। অনেক কষ্টে নৌকাটাকে তীরের কাছে এনেও আমি টাকাই তুলতে পারলাম না। ভালোবাসার খেলায়, কর্তব্যের যুদ্ধে আজ আমি হেরে গেলাম। চলুন বসন্ত বাবু, বাইরে থানার জীব অপেক্ষা করছে। এই নোংরা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার ঘেন্না করছে, ঘেন্না। আপনি চলুন। কর্তব্যের ঋণ শোধ করতে গিয়ে আজ আমি ভালোবাসার দ্বারে ধরা পড়লাম। বসন্ত, চলুন। কুড়ি সালের বিষাক্ত করোনা ভাইরাস বিবেকানন্দ বিশ্বাস একটার পর একটা খেলায় আমি জিতে গেছি। আমার প্রতিযোগী প্লেয়ার সজীবন গোসাল যেই আমার বিরুদ্ধে একটু মাথা তুলে দাঁড়িয়েছে, আপনি একটা চাপ মেরে তার খুশি রিসাটেল ককটাকে আমি তার ঘরেই বসিয়ে দিয়েছি। পারলে না শশী ঘোষাল, তোমার আদর্শবান বড় ছেলে বসন্ত ঘোষালও পারলো না। সে তো কোন ব্যাংকের ক্যাশ তছরূপের দায়ে অ্যারেস্ট হয়েছে। টাকা দিতে না পারলে দুদিন পরে তার জেল হবে, জেল। এত বড় দুঃসংবাদ পেয়েও তুই হাসছিস বন্ধু? হাসিনারে বললো আজ আমি বেশ দীপাঞ্জনার সঙ্গে মাল খেয়েছি, একটু পরে তার সঙ্গে আমি খেলা করবো, খেলা। জীবনটাকে নিয়ে এইভাবে খেলা করিস না বন্ধু। তোর স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে। এইভাবে খেলা করলে তোর জীবন থেকে সব লস হয়ে যাবে। না, লস হবে না। তাছাড়া জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে ভাই বোন বউয়ের দিকে তাকালে চলে না। আমি আমার লাইফের টার্গেট ফুলফিল করার জন্য পিয়ালির সঙ্গে তোর বিয়ে দেবো। কি বললি? শুধু তাই নয়, তোর বৌদিকে বলে দিস তাকে বিয়ে করেছি বলে তার হাতে রান্না আমি রেগুলার খেতে পারবো না। মাঝে মাঝে আমি হোটেলে যাব, মুখের স্বাদ পরিবর্তন করতে নতুন নতুন খাবার খাবো। কথাটা মারে বুঝতে পেরেছিস? ছি ছি ছি, তোর মুখে এত নোংরা কথা। আরে তুই কি করে ভুলে গেলি আমি তোর বন্ধু, আর তোর ঘরে সংসার মন্দিরের পূজারিনী তোর স্ত্রী আলপনা। পূজারিনী আলপনা, পূজারিনী আলপনা। আলপনায় পুজোর গন্ধ। ওতে নেশা ধরে না, নেশা চাই নতুন করে বেঁচে ওঠার নেশা। বেশি নেশা করলে দিশা হারিয়ে ফেলবেন বিবেকানন্দ দা। শুধু বিবেকানন্দ নয়, বিবেকানন্দ বিশ্বাস 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস যাতে হারাতে না হয় তার জন্য একটা নতুন বাসা বেঁধে নেবো। সে বাসা বাবুই পাখির বাসা, সে বাসার উল্টো দিকেই মুখ। এই যুগে তো উল্টো মুখেই বেশি সুখ। না বিবেক দা, সুখ নয় দুঃখ। তোর মাথা খারাপ হয়ে গেছে জয়ন্ত, তাই তুই উল্টো পাল্টা বকছিস। তুমিও কিন্তু বাঁকা পথেই চলছো বিবেক দা। কি বললি? হ্যাঁ, আমার দাদা অ্যারেস্ট হয়েছে শুনেও মদ খেয়ে মিস দীপাঞ্জনার সঙ্গে খেলা করতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। শুধু টাকা রোজগারের মেশিন না হয়ে মানুষ হতে ইচ্ছে করে না তোমার? জয়ন্ত, আমার বৌদি মানে তোমার বোনকে বুঝিয়ে আমার দাদার সঙ্গে সুখে সংসার করতে রাজি করাতে পারো না? পিয়ালি? হ্যাঁ পিয়ালি। স্বামী ছাড়া অন্য কাউকে চিনবে না, স্বামীর ভালোবাসা ছাড়া অন্য কিচ্ছু বুঝবে না। শুধু টাকা আর গয়নার বাক্স না হয়ে আমার বৌদি হয়ে উঠবে সুগন্ধি ধূপের প্যাকেট। ধূপের প্যাকেট? হ্যাঁ, ধূপের প্যাকেট। যার ভেতর থেকে একটা একটা করে ধূপ বার করে নিলেই সে শুধু শূন্য হয়ে পড়ে থাকবে, নিজেকে উজাড় করে দিয়ে। পিয়ালি বড় প্রাণ উজাড় করে পল্লবকে ভালোবাসে। দুদিন পরে পল্লবের সঙ্গে আমি তার বিয়ে দেবো। না বিবেকদা না, আমি আর আলপনা বৌদি বেঁচে থাকতে তা তুমি কখনো পারবে না। বাধা দিলে আলপনাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বিবেকদা, আর তোর বড় কথা বলা মুখটা আমার এই জ্যাকেটের গায়ে আমি বন্ধ করে দেবো। কি করছো তুমি? র্যাকেটে তুমি জয়ন্ত ঠাকুরকে মারতে যাচ্ছ, কিন্তু কেন মারবে? কি দোষ করেছে জয়ন্ত? অনেক টাকা পেয়ে অনেক বড় অমানুষ হয়ে গেছে তুমি। কি বললি? কি বললি হারামজাদি? আমি অমানুষ? তাহলে দেখ শয়তানি, তোর মুখটা আমি বন্ধ করে দিতে পারি কি না। খবরদার খবরদার বিবেকদা,
বিবেকহীনের মতো বৌদির গায়ে হাত তুললে তোমার ওই হাতটা আমি মুচড়ে ভেঙে দিতে পারি। কি এত দূর বৌদির উপর এত পিড়িতে তুমি তোদের এই কথার জবাব আমি এজারলি আজ পসিবল বিবেক দাও। আমি 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস বিবেকানন্দ বিশ্বাস। আর সেদিন তুই বুঝবি হারামজাদি, এতদিন তুই কার সঙ্গে সংসার করছিলি? সংসার 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 করেছিলাম আমি। না বৌদি না, ওই চরিত্রহীন লম্পটটা এতদিন তোমাকে সংসার করতে দেয়নি। সবটুকু সার তার নিজের হাতে রেখে দিয়ে এতদিন তোমাকে শুধু সং সাজিয়ে রেখেছিল বৌদি, সং সাজিয়ে রেখেছিল। অথচ স্বামী পুত্র দেওয়ার ননদ নিয়ে সুখে সংসার করে কত স্বপ্ন না দেখে এদেশের মেয়েরা এখনো শিবের মতো স্বামী পাওয়ার জন্য মেয়েরা শিবরাত্রি ব্রত পালন করে সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে গিয়ে দেবতার কাছে সংসারের মঙ্গল কামনা করে বলে, ঠাকুর তুমি সবার মঙ্গল করো, ঠাকুর তুমি সবার মঙ্গল করো। বৌদি দেখি আপনি আপনি এখানে এই সময় কেন এসেছেন পল্লববাবু? না মানে আমি আমার স্বামীর সাথে আপনার ব্যবসার সম্পর্ক আছে বলে কি আপনি এই বাড়িতে যা খুশি তাই করবেন? বলুন, যখন তখন কারণে অকারণে আপনি এই বাড়িতে কেন আসেন? সে কথা বললে কি আপনি বিশ্বাস করবেন? সেটা আমার খুশি। আমার স্বামীকে যে টাকা ধার দিয়েছিলেন সে টাকা তো আপনি ফেরত পেয়ে গেছেন। হ্যাঁ পেয়েছি। তবে কি আপনি পিয়ারিকে ভালোবাসেন? একটু না। বড় অদ্ভুত চরিত্র তো আপনার। আমার সব ধারণাগুলোকে ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু এবার স্পষ্ট করে বলুন, পিয়ারির উপর যদি আপনার দুর্বলতা নেই তাহলে আপনি এই বাড়িতে কেন আসেন? যদি বলি আপনাকে দেখতে আসি। কি বলেন? ছোটবেলায় মাকে হারিয়ে আমি মাতৃহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। ঠিক তখনই বিবেকের সঙ্গে আমার দেখা হলো। এ বাড়িতে এসে আমি দেখলাম আমার হারিয়ে যাওয়া মায়ের ছবি। আপনার চোখে খুঁজে পেলাম আমার মমতাময়ী মায়ের দুটি চোখ। তাই তাই আজ থেকে আপনি আমার বৌদি নন, আমার আমার মাতৃসভা বড় দিদি। মায়ের মতো বৌদি হয়ে সন্তানের মতো ভাইয়ের কাছে ক্ষমা চাইছেন? তাহলে বল, কেন এতদিনে হতভাগিনী দিদির ভুল ভাঙিয়ে দিয়ে আমায় বলিসনি? দিদি, ওরে দিদি, দিদি হয়ে কেউ ভাইকে সন্দেহ করে? কেন বলিসনি ভাই? বল বল বল। দিদি রে, পৃথিবীতে কিছু মানুষ আসে যারা দেখে যায়, শুনে যায় আর অনুভব করে, কিন্তু কিন্তু মুখে কিছু কথা বল। তাই তো আমি মুখে কিছু কথা না বলে আমি ছায়ার মতো ঘুরে বেড়েছি তোদের সংসারের অনেক ঘটনার পেছনে। আমি তো চোখে দেখেছি, আমি বিবেককে অনেকভাবে সাহায্য করেছি। আমি বারবার চেয়েছি পিয়ালির ভালো হোক, ভালো হোক, ভালো হোক। পিয়ালির ভালো হোক এটা তখন তুই চাস, তখন তুই আমার একটা অনুরোধ রাখবি ভাই। অনুরোধ নয় রে দিদি, বল আদেশ। পিয়ালির সঙ্গে তোকে প্রেমের অভিনয় করতে হবে। তা কি করে সম্ভব হয়? কিছু ভালো কাজের জন্য অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। দিদি, বর্ষাদের সঙ্গে পিয়ালির মিলন না হওয়া পর্যন্ত পিয়ালির সঙ্গে মিথ্যা ভালোবাসা অভিনয় করে পিয়ালিকে তার দাদা লোভের হাত থেকে তোকে বাঁচাতেই হবে। কথা দে ভাই, তুই আমায় কথা দে। বেশ, আমি কথা দিলাম। আরো একটা কথা। আবার কি কথা? বসন্ত বাবুকে তো নিজের দায়িত্বে জামিন করে আনতে হবে। আমি চেয়েছিলাম দিদি, কিন্তু বিবেক আমাকে। শুনবি না তুই, তোর অমানুষ জামাই বাবুর কোনো কথা শুনবি না দিদি। আরো অনেক কথা আছে, এখন বলার সময় নেই, পরে বলবো। আমি তোর উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি ভাই। তুই আজ থেকে পিয়ালির সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে দে, মিথ্যা প্রেমের অভিনয়। দিদি, এ কি হলো? আমি যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে জড়িয়ে পড়লাম, কিন্তু দিদির কথা তো রাখতে হবে। ব্যাংকের ক্যাশিয়ার পল্লব মুখার্জি আজ থেকে এক সুন্দর অভিনেতা।
তাই তো পিয়ালির সঙ্গে নকল প্রেমের অভিনয় করতে আমি পিয়ালির শ্বশুর বাড়িতেই চললাম। বন্য বন্য এই অন্য বলো, অন্ধকারে সূর্য সরালো। বন্য বন্য এই অন্য বলো, অন্ধকারে সূর্য সরালো। অন্য বনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে নিজেকে হারালে। বসন্ত বাবুকে অ্যারেস্ট করিয়ে কোনো পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গেছিলে বুঝি? ইয়েস, আমি তো পিকনিক করে এই মাত্রই ফিরলাম। দেখো না, দেখো আমার শরীরটা শুকে, দেখো এখনো জঙ্গল পাহাড়ের গন্ধ বেরোচ্ছে। ইস, তাই তো কি রোমান্টিক। রোমান্সের সাপটা তাহলে তোমাকে এতদিনে ছবল মারলো। দেখো ভাই বোনের সম্পর্কে ঝাঁপিতে যেন রোমান্সের সাপটা ঢুকে না যায়। পিয়ালি নো নো নো, পিয়ালি নয়, পিয়ালি নয়। তোমার সঙ্গে যখন আমার সেকেন্ড ম্যারেজটা হচ্ছে তখন আজ থেকে আমি তোমার পিয়া। পিয়া? পিয়া জাম্প মাই ডার্লিং। কিন্তু পিয়া আমার যে ভয় করছে। আরে সন্দেহ, চুপি চুপি ভয়, তবেই তো প্রেম। কিন্তু এটা যে তোমার শ্বশুর বাড়ি। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব বলেই তো তোমাকে নিয়ে এখানে এসেছি। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি আমার উপর বিরক্ত হচ্ছেন। রেগে যায়, গালাগাল দিক, এটাই তো আমি চাই। আমি চাই ওরা আমার প্রতি বিরক্ত হয়ে, অপমানিত হয়ে বসন্তের সঙ্গে আবার ডিভোর্স করাতে বাধ্য। না না, তা কি করে সম্ভব? বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির ডিভোর্স হয়ে গেলে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমি তো দিদিকে দেওয়া কথা রাখতে নিজের দায়িত্বে বসন্ত বাবুকে আমি জামিন করে নিয়ে এসেছি। আমি বসন্ত বাবুকে কথা দিয়েছি তার বিরুদ্ধে ব্যাংকের ক্যাশ তজরুপের কেসটা আমি মিটিয়ে নেব। কাজেই বলো, বুদ্ধদেবের মতো কাঁদেন করছো? বুদ্ধ করছি তোমার পিয়ালি, তোমাকে নিয়ে আমি আমার কল্পনার সমুদ্রে চলে গেছিলাম। কল্পনায় গেল, কল্পনায় কেন? চলো না, চলো আমরা দুজনে একটু সমুদ্রে স্নান করে আসি। পিয়ালি চলো না, আমার যা তর সইছে না। পিয়ালি চলো না দীঘা সৈকত ছিড়ে ঝাউ বুড়ি ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। চলো না দীঘা সৈকত ঝাউ বনে ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। গেছে থেকে পাহাড় উঁচু মনে দুজনে গেছি থেকে। আজ কথা গেছে থেকে পাহাড় উঁচু মনে দুজনে গেছি থেকে। সে কথা বাজু হৃদয়ে নুপুর বৈশাখী চঞ্চলা শুরু হলো পথ চলা, শুরু হলো কথা বলা, শুরু হলো পথ চলা, শুরু হলো কথা বলা, শুরু হলো পথ চলা, শুরু হলো কথা বলা। বৌমা, এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো সমুদ্র সৈকত নয়। এটা নিশ্চয়ই নেই তোমার অজানা। মিস্টার ঘোষাল, বেরিয়ে যাও এই মুহূর্তে, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আগে না, বেরিয়ে আমি যাব না। তাছাড়া বসন্তবাবু আমাকে কথা দিয়েছে, তাই বসন্তবাবু ছাড়া আমি আর কারো কথা শুনবো না। কি বললে তুমি? শুনুন, খুব শীঘ্রই বসন্তবাবুর সঙ্গে পিয়ালির ডিভোর্স হয়ে যাবে, আর তারপর আমি পিয়ালিকে বিয়ে করব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
পুরনো দিনের মানুষ, তাই পুরনো পথে চলতে গিয়ে কোথায় হুচ্চুটা খেয়ে পা মুচকে পড়ে গেছে। এই আধুনিক সমাজের ইলেকট্রনিক্স বিবাহ বিচ্ছেদের কথা আপনি বুঝতে পারবেন না। হাসবে না, হাসবে না বাবু, হাসবে না। আর ওই পল্লব ছোকরাকে বারণ করে দিও, ও যেন কোনোদিন আমাদের বাড়িতে না আসে। আসবে না মানেটা কি? আসবে না মানেটা কি? দুদিন পরেই পল্লবকে আমি সেকেন্ড ম্যারেজ করবো, আর তার আগেই চাই আপনার ছেলে বসন্তের সঙ্গে আমার ডিভোর্স। বসন্তের সঙ্গে ডিভোর্স না, তুমি যতই চেষ্টা করো না কেন ডিভোর্স তুমি কোনোদিনই পাবে না। কে বলেন? ঠিকই বলছি। ভগবানের আশীর্বাদে যখন বসন্তের জামিন হয়ে গেছে, তখন যেমন করে হোক আমরা টাকাটা জোগাড় করে এই কেসটাকে মিটিয়ে নেব। তাই নাকি? হ্যাঁ তাই। আরো একটা কথা বলছি, মন দিয়ে শুনে রাখো। বলুন। আজ থেকে তোমার চাকরি করতে যাওয়া বন্ধ। আমার চাকরি করতে যাওয়া বন্ধ করে দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধ করে দেবো। তারপর পড়ায় প্রত্যেকটি ঘরে গিয়ে বলে আসবো, বাবারা, মায়েরা, শ্বশুর শাশুড়িরা, আপনারা আমার মতো ভুল করবেন না। না খেতে পান, শুকিয়ে মরবেন তাও ভালো, তবে বাড়ির বউ, ঘরের মেয়েকে আপনারা চাকরি করতে পাঠাবেন না। আপনি পাগল হয়ে গেছেন বাবা, আপনি পাগল হয়ে গেছেন। আধুনিকা পুত্রবধূ, ওই লোকটা পাগল হয়ে যায়নি, ও নিজের ভুল সংশোধন করছে। আসলে পাগল হয়েছে তুমি। সামনে কথা বলবে বুড়ি শাশুড়ি। বৌমা, তুমিও আমার মতো একদিন বুড়ি শাশুড়ি হবে। আর সেদিন যদি তোমার ছেলের বউ এসে তোমার মুখের সামনে দাঁড়িয়ে ওই কথাগুলো বলে, তাহলে তুমি সহ্য করতে পারবে তো? বলো বৌমা, তুমি সহ্য করতে পারবে তো? বলো বৌমা, তুমি সহ্য করতে পারবে তো? বলো বৌমা, বলো বলো। কি বললে বল ঢাকার দল? পুরোনো দিনের বাবা মা, তোমাদের হিসেবটা একটুখানি ভুল হয়ে গেছে, তাই সেই ভুল হিসেবটা আমি ঠিক করে দিচ্ছি। আপাতত তোমরা কানে চাপা দাও, এইবার আমি সেই কথাটা বলি। কি বলবেন? কি বলবেন জয়ন্ত বাবু? বৌদি, বিজ্ঞানের অশেষ অবদানের সাহায্যে সাজে পোশাকে নানা কায়দা করে এ যুগের মেয়েরা উর্বশী তিলোত্তমার মতো চির যৌবনা হয়ে থাকতে চায়, কিন্তু তারা একবারও হিসেব করে দেখে না যে কাল কাউকে ক্ষমা করে না। অনিবার্য কারণে জীবনের সকাল অবশেষে বৈকাল হয়ে যায়। আরে থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। জ্ঞান আমি তোমাকে জ্ঞান দিইনি বৌদি, আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি তোমার কল্পনার বিলাস বাদ দাও। না, অলক্ষীর সাথ ছেড়ে এই খোসাল বাড়ির লক্ষ্মীর প্রতিমা হও মা। না, লক্ষ্মী বৌদিমণির মতো বলো, লোচনদা বাজার করতে যাও। আলোচন বৌদিমণি, আমাকে হুকুম করে বলো যে পদ্ম এই জামা কাপড়গুলো নন্দিতে কাচতে দিও। বলো বৌদিমণি, বলো বলো বলো। ঠিক আছে, আমি আপনাদের সকলের সব কথা শুনবো। সংসারের সমস্ত দিকে আমি লক্ষ্য রাখবো। আমার প্রথম কাজ হবে এই সংসারের বাজে খরচ বন্ধ করা। বৌদিমণি, আজ থেকে লোচন বাজারে যাবে না। কাজেই লোচনকে আমি চাকরি থেকে ছাড়িয়ে দিলাম। লন্ডিতে জামা কাপড় কাচা হবে না, কাজেই পদ্মকেও আমি কাজ থেকে ছাড়িয়ে দিলাম। জয়ন্ত, তুমি যাও তো, আমার এই জুতোগুলো একটু পালিশ করে নিয়ে এসো। মাননীয় শাশুড়ি ঠাকুরন, আজ থেকে আপনি এই জামা কাপড়গুলো কাচবেন। কি বললে তুমি? আপনাকেও বলছি শুনুন, আজ থেকে আপনি এবারে চাকর হয়ে বাজার করতে যাবেন। বাজারে আপনাদের প্রত্যেককে কাজের দায়িত্ব দিয়ে আমি নিজে একটু রেস্ট নিতে চললাম। নিজেদের কাজ নিজেরাই করে নেবেন, কেমন? বৌদিমণি, আমাদের বাকি টাকা পয়সা বুঝে নিতে তোমরা আমার সঙ্গে এসো, আমি হিসেব কষতে যাচ্ছি। লোচন, পদ্ম,
বৌমার কথাই যখন সব কাজ হবে, যা, যা, চলে যা, চলে যা, চলে যা, কাজ ছেড়ে তোরা চলে যা, দুজনে চলে যা, চলে যা, চলে যাচ্ছি কর্তা বাবু, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি গো গিন্নিমা, আমরা চলে যাচ্ছি। যা যা পদ্মলোচন, তোরা আর মায়া মারাস না। গিন্নিমা গো, সারা জীবন ভালো কাজ করেও শেষকালে আমরা বেকার হয়ে গেলাম গিন্নিমা, শেষকালে আমরা বেকার হয়ে গেলাম। বাবা, বাবা তুমিও কি চুপ করে থাকবে? কি করবো বল? ভুল তো করেছি আমি, তার মাসুল আমাকে দিতে হবে না? বাবা যা যা, বৌমার জুতো জোড়াটা পালিশ করে এনে দে। যা বাবা, যা যা যা। যাচ্ছি বাবা, আমি তাই যাচ্ছি। সভ্য সমাজ চেয়ে দেখুন, শিক্ষিত বেকার যুবকেরা চাকরি করা আধুনিকা বৌদিদের জুতো পালিশ করতে যাচ্ছে, জুতো জোড়া মাথায় নিয়ে, জুতো জোড়া মাথায় নিয়ে। তুমিও বাজার করতে যাও, না হলে চাকরি করা বৌমা হয়তো তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আর আমিও বৌমার কথা মতো জামা কাপড় কাচতে চললাম। সম্মানীয় দর্শক মণ্ডলী এবং আমার মা ও বোনেরা, এই দৃশ্যটা দেখার পর আপনারা খুব ব্যথা পেয়েছেন, তাই না? ব্যথা পাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটি সংসারে হৈমবতী, শশীভূষণ, বসন্ত, জয়ন্তের মতো সবাই থাকে। সংসারে শান্তি বজায় রাখার জন্য বৌমাদের এই অত্যাচার মুখ বুজে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তেমনি আমাদেরও উপায় ছিল না। তাই আমি কিছু সময়ের জন্য শশীভূষণের চরিত্র থেকে বেরিয়ে রাজধানী অপেরার চরিত্রাভিনেতা অধীর ভট্টাচার্য বলছি, অনেক ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে প্রত্যেকটি সংসারের বাবা মায়েরা তাদের সন্তান সন্ততিদের লালন পালন করেন। কি আপনারা ভুল করেন না? উত্তর দিন, ভুল করেন না? আপনারাই তো ছেলে মেয়েদের মুখ চেয়ে অনিচ্ছা সত্ত্বেও মিথ্যে কথা বলেন। কি মিথ্যে কথা বলেন না? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ভুল করেন, মিথ্যে কথা বলেন। ভুল আর মিথ্যের মধ্য দিয়ে প্রত্যেকটি সংসারের ছেলে মেয়েরা বড় হয়, তাদের বিয়ে দেন, বৌমারা বাড়িতে এসে শুরু করে তাদের চিরাচরিত খেলা। আর আপনারা শশীভূষণ আর হৈমবতীর মতো ভূতের বেগার কেটে মরেন। জয়ন্তের মতো শিক্ষিত দেওরের দলকে আধুনিকা বৌমার জুতো পালিশ করতে যেতে হয়। তাই আমি পুনরায় শশীভূষণের চরিত্রে ফিরে গিয়ে আমার পুত্রবধূর হুকুমে আমি বাজার করতেই চললাম। সারা ডায়মন্ডের বারে গঙ্গার ধারে যখন এসেছি তখন সাঁতার না কাটাই ফিরে যাবো। সাঁতার কাটবো, অপূর্ব যে নতুন মেয়েটাকে নিয়ে এসেছে তার অপূর্ব যৌবনে আমি সাঁতার কাটবো। আমাকে দিতে হবে পার ডে 50,000 টাকা, 4 দিনে 3.5 লাখ। মেয়ে মানুষের বিনিময়ে আমি সব কিছু করতে পারি। অপূর্ব, মেয়েটাকে পাঠিয়ে দে। আমাকে ডাকছেন স্যার? না ডাকবো না তোমাকে, তোমাকেই তো ডাকবো। তোমাকে ডাকবো, কাছে বসাবো, একসাথে মাল খাবো, তারপর ডেন্টা প্লাসের মতো তোমার বুকে। তোমার নামটা যেন কি? আমার নাম ঝিলমিল মিত্র। তুমি এই লাইনে একদম নতুন, তাই না? জীবনে এই প্রথম। তুমি কোনোদিন কোনো ছেলেকে ভালোবেসেছো? আমি বসন্তকে। বসন্ত?
বসন্ত কে? আমার জীবনে বসন্ত এসে ফিরে গেছে স্যার, তাই ভালোবাসার কোকিলের ডাক আমি কোনোদিন শুনতে পাইনি। ঠিক আছে, কোকিলের ডাক না শোনাই ভালো। এসো বসো আমার পাশে। বাড়িতে আপনার বউ নেই স্যার? দেবীর মতো বউ আছে, পুজো পুজো গন্ধ, ওতে নেশা ধরে না। আপনার ভাই বোন নেই? ভাই বোন আছে, ভাইটা দার্জিলিংয়ে পড়াশোনা করে, আর অনেক টাকা খরচ করে বোনটার আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি তার স্বামী মাস্টার বসন্ত ঘোষাল। কি বললেন আপনি? বসন্ত ঘোষাল আপনার ভগ্নিপতি? হ্যাঁ, বকুল্লামে গায়ের কোন একটা মেয়েকে বিয়ে করতো, তার সঙ্গে বিয়ে হয়নি বলে আমার বোনকে সে স্ত্রীর মর্যাদা দেয়নি। বসন্তকে তুমি চেনো নাকি? বসন্ত আমার অপরিচিত, ওই নাম আমি কোনোদিন শুনিনি স্যার। ওর জায়গাটার নাম না শোনাই ভালো। কাছে এসো ঝিলমিল, একটু মাল খাবে? আপনি খান, আমি ঢেলে দিচ্ছি। ভেরি গুড, তুমি ঢেলে দাও আর আমি খাই, তারপর মাংস খাবেন তাই তো? এই তো খাবোই ঝিলমিল, মদ খেতে খেতে আমি ঝিলমিল ঝর্ণার জলে স্নান করব। দাও তোমার মুখের ওড়নাটা এবার সরিয়ে দাও। আহ, মদের কি সুন্দর গন্ধ। এই নিন স্যার। তোমার যৌবনের গন্ধ আরো অনেক মিষ্টি ঝিলমিল। क्या रात आई है मोहब्बत रंग लाई है डम डम डुबा 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 डम डम डुबा डुबा डम डम डुबा 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 डम डम डुबा डुबा क्या रात आई है मोहब्बत रंग लाई है हम जिसन बनाएंगे सारा चलाएंगे ना होश में आएंगे সালের বিষাক্ত ভাইরাস জানোয়ার বিবেকানন্দ বিশ্বাস মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। তোমার জন্য আমার ভালোবাসার পুরুষ বসন্ত আজ বিপদে পড়েছে, তাই তোমার টাকা দিয়ে তাকে আমি বিপদ মুক্ত করতে চললাম। গুড বাই। ঝিলমিল, ঝিলমিল কোথায় তুমি? জুমুসো না? ঝিলমিল, ঝিলমিল কি? ঝিলমিল কোথায় গেল? ঝিলমিল! সর্বনাশ, আমার টাকা ভর্তি একটা চিঠি হারামজাদি মেয়েটা পালিয়েছে। ঝিলমিল ভ্যাকসিনে 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস এই বিবেকানন্দ বিশ্বাস কাজ হয়ে পড়লো। ধরে ফেলেছে। অনেকদিন ধরে যে রোগ আমরা ধরতে পারছিলাম না, আজ ডাক্তারবাবু বকুলদের সেই মারাত্মক রোগ ধরে ফেলেছে। এত বড় রোগ নিয়ে বকুলদি বাইরে বেড়াতে গেছে শুনেই ডাক্তারবাবু তো আমাকে যা তা বলেছেন। তিনি এও বলেছেন যে রোগের নাম শুনলে মানুষ আটকে ওঠে, সেই ব্লাড ক্যান্সার রোগ নিয়ে বকুলদি বাইরে বেড়াতে গেছে। ব্লাড ক্যান্সার, তাও আবার লাস্ট স্টেজ। আমি ভাবতে পারছি না আমার বকুলদি কোথায় আছে, কেমন আছে, কেমন আছে। কি হলো রে মুন্না, আমার জন্য কাঁদছিস কেন? ভেবেছিস বিশ্বাসবাবু আমার ছদ্মবেশ চিনতে পেরে যাবে তাই না? আমাকে ছাড়বে না? আরে বাবা, তোদের বকুল দিয়ে আজ ভানুমতির খেল দেখিয়ে এসেছে। এই দেখ, 1,80,000 টাকা, বাকি 50,000 টাকা হলে আমি বসন্তের ব্যাংক তজরুপের টাকা শোধ করে দিতে পারবো। হ্যাঁ রে, তুমি এরকম করে কাঁদছো কেন বকুলদি? এরকম কাঁদছো কেন? ও কিছু নয় রে মুন্না, ও কিছু নয়। কিন্তু বকুলদি, বসন্ত বাবুর জন্য তুমি নিজেকে শেষ করে দিচ্ছ কেন? ওরে মুন্না, ভালোবাসার ঋণ যে এমনি করেই শোধ করতে হয় রে মুন্না।
কিন্তু কিন্তু বাকি 50,000 টাকা আমি আমি এক্ষুনি এনে দিচ্ছি বকুল দি, এক্ষুনি এনে দিচ্ছি। এত টাকা তুই কোথায় পাবি? জানি না, আমি জানি না, জানি না। তুই কাঁদছিস কেন মুন্না? কেন যে কাঁদছি সে তুমি বুঝবে না বকুল দি, সে তুমি বুঝবে না। বসন্ত আসেনি? বসন্ত না, জয়ন্ত বাবু এসেছিল, বলেছে বসন্ত বাবু এক্ষুনি আসবে। বসন্ত আসবে? আমার বসন্ত আসবে? বসন্ত এলেও আর ফুল ফুটবে না বকুল দি। কেন কেন কেন? আর ফুল ফুটবে না, কারণ গাছের গোড়ায় যে পোকা লেগেছে, তাই ফুল ফোটার আগে গাছটা মরে যাবে বকুল দি, গাছটা মরে যাবে। মুন্না, মুন্না কি বলে গেল? গাছের গোড়াটা কেটে দিলে পোকাটা মরে যাবে? মুন্না, মুন্না আমাকে ভীষণভাবে ভালোবাসে, তাই তো একটু আগে আমার জন্য কাঁদছিল, কিন্তু কি জন্যে? এই জন্য আমাকে কাঁদতে হয় বকুল। বসন্ত, বসন্ত তুমি এসেছো? এসেছি, তবে বসন্তকাল আর নেই। গ্রীষ্মের দুরন্ত দুপুর তার জীবন মাটিটাকে পুড়িয়ে খাক করে দিয়েছে। তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাকে আড়াল করে রেখে আবার তোমার মনে প্রশান্তির ছায়া এনে দেবো। বকুল তুমি অসুস্থ, তুমি বিশ্রাম নাও। একটু ব্যাকুল হয়েও না, পল্লব বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, টাকা পেলে তিনি কেসটা উত্তর করে নেবেন। পল্লববাবু আমাকে সব কথা বলেছেন, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমি দেবো বকুল। হ্যাঁ, আর 50,000 টাকা হলে আমি তোমার সব টাকা শোধ করে দিতে পারবো। তুলে দাও, তুলে দাও বকুল দি, বাকি 50,000 টাকা তুমি বসন্ত বাবুর হাতে তুলে দাও। কিন্তু মুন্না, মুন্না অত টাকা তুই কোথায় পেলি? এগুলো তো সব তোমারই দেওয়া টাকা বকুল দি। মুন্না, হ্যাঁ বকুল দি, এগুলো তো তোমারই দেওয়া টাকা। একদিন ভালোবেসে যে টাকা তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, আজ আমি তোমাকে ভালোবেসে সেই টাকা আমি তোমার হাতেই তুলে দিলাম বকুল দি, সেই টাকা আমি তোমার হাতেই তুলে দিলাম। তাই দে মুন্না, তাই দে। তোদের ভালোবাসা কুড়িয়ে আমি আমার ভালোবাসার দাম মিটিয়ে নেই। এই না বসন্ত, ধরো। না না না, তা হয় না বকুল, তা হয় না। না বলছো কেন বসন্ত? আমি তোমাকে আমার জীবনে নতুন করে ফিরিয়ে নিয়ে যেতে পারি বকুল, কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি করতে পারি না দ্বিতীয় কোনো ভুল, দ্বিতীয় কোনো ভুল। বসন্ত চলে গেল, কিন্তু চলে গেলেও টাকা যে তোমাকে নিতেই হবে বসন্ত। আমি আজ এখনই জীবনের শেষ অভিনয়টা করতে তোমাদের বাড়িতে যাব। মাথায় ঘোমটা দিয়ে হাতে শাখা পলা পরে আমি হয়ে যাবো কোনো এক বড় বাড়ির বউ। বড় বাড়ি মেয়ে বউয়ের কথা বলো না জয়ন্ত, সারা জীবনটা যেন আমার বিষময় হয়ে উঠেছে। আমি না হয় আমার বৌদির অত্যাচারে জ্বলে পুড়ে মরছি, কিন্তু তোমার জীবনটা আবার কে বিষময় করে তুললো পল্লবদা? কেন? আমার কন্ট্রাক্টর বন্ধু বিবেকানন্দ বিশ্বাস লোকটা 2 নম্বরই কন্ট্রাক্টরি করে অনেক টাকা জমিয়ে আজে বাজে মেয়ের সঙ্গে মেলামেশা করে নিজে তো খারাপ হয়েছে, বোনটাকেও খারাপ হতে বাধ্য করেছে। আমার বৌদি মানে তোমার বন্ধুর বোন যে কতখানি খারাপ হয়ে গেছে তা তুমি ভাবতে পারবে না পল্লবদা, ভাবতে পারবে না। অথচ বকুল দি কি হলো? কি হলো জয়ন্ত? তুমি থামলে কেন? বলো বলো জয়ন্ত, তুমি বলো। বলতে পারবো না, পারবো না। আর ওই কথাটা বলতে না পারায় সালা মাথাটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে শিক্ষা দীক্ষা সব ভুলে মদ খেয়ে মাতাল হয়ে আমার এই সুন্দর জীবনটাকে ওই নরকের অন্ধকারে হারিয়ে ফেলি। জয়ন্ত, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, জয়ন্ত কি যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললেই তাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললি তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, মা গো
সে কি তুমি? আমারও তাই মনে হয় চন্দ্র, আমারও কেমন ভয় হয় আমার দেবীর মতো আলপনা বৌদি আমার আত্মহত্যা না করে। জয়ন্ত চলো, পার্কের ওই বেঞ্চে বসে দুজনে একটু ফ্রেশ হয়নি। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। সংসারের বাবারা মায়েরা, আপনারা কি বুঝতে পারছেন সংসারে অশান্তি হলে কেমন সৎ শিক্ষা অশিক্ষার পথে পা বাড়ায়? এখন বুঝতে না পারলেও দুদিন পরে ঠিক বুঝতে পারবেন। অতিরিক্ত লোভের ফলে আমার যে কি পরিণতি হয়েছে তা সেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। বড় ছেলেটা জেল খাটলো আর আমাকে এই কষ্ট করে বাজার করতে যেতে হচ্ছে। ব্যাগ দুটো যা ভারী, বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। কষ্ট হলে কি হবে? ভুলের বোঝা তো আমাকেই বইতে হবে, আমাকেই বইতে হবে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। না না না, মনে করবো কেন মা? বলো, কি বলবে তুমি বলো। রাস্তায় আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার ব্যাগ দুটো নিয়ে গিয়ে আমি গাড়িতে তুলছি। আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। আমার কষ্টের বোঝা তুমি কেন বইবে মা? আপনাকে আমার শ্বশুরের মতো দেখতে বলে। হায় ভগবান, আমার বৌমা পিয়ালের সঙ্গে তোমার কত তফাৎ। তুমি আমার নিজের বৌমা না হয়েও আমার কষ্টের ভার নিতে চাইছো, অথচ আমার নিজের বৌমা আমাকে দিয়ে চাকর বাকরের কাজ করিয়ে নিচ্ছে। তুমি যদি আমার পুত্রবধূ হতে মা। দুঃখ করবেন না, চলুন, আপনার দুঃখের ভার আমি বয়ে নিয়ে যাচ্ছি। আমার দুঃখের ভার তুমি কেন বইবে মা? যে ভার সারা জীবন বইবার কথা ছিল সে ভারে একদিন না হই বইলাম বাবা। বাবা, কি সুন্দর কথা। আচ্ছা মা, তোমার বাড়িটা যেন কোথায়? ওই যে চৌরাস্তার বাঁ দিকে যে বড় বাড়িটা দেখছেন, আমি ওই বাড়ির বউ ছিলাম। ছিলাম মানে? তুমি এখন ওই বাড়ির বউ নও? আমার শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার শ্বশুর একটা মূর্খ, অসন্ন, অমানুষ। তোমার মতো লক্ষ্মীর প্রতিমা বৌমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাকে গুলি করে মারা উচিত। আচ্ছা মা, তোমার নামটা যেন কি? আমার নাম বকু। আমার নাম ফুল বাবা। ফুল বৌমা, তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো মা। আমার মশারি নেই, বৌমাকে একটি বার দেখে আসবে চলো মা, একটি বার দেখে আসবে চলো। ঈশ্বর, আমি সেই লোকটার বোঝা বয়ে নিয়ে যাচ্ছি যে একদিন আমাকে আশীর্বাদ করতে গিয়ে অভিশাপ দিয়ে এসেছিল। আস্তার কি দুরবস্থা আপনারা সবাই দেখুন। তাই তো ওনাকে দেখে আমার বলতে ইচ্ছে করছে, ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কে জানে না, সে তো কেউ জানে না। এটা বিশেষ ঘোষণা, কমেডি দাদা ভাইদের অনুরোধে আমাদের দলের নায়িকা পূর্ণিমা ঘোষ, নায়ক তাপস কুমার এবং স্বপন কুমার আপনাদের সামনে গান পরিবেশন করবেন। আপনারা যাত্রা শেষে নিজ নিজ জায়গা ছেড়ে কেউ উঠে যাবেন না। ঘোষণা শেষ হলো। অভিশাপ? কিসের অভিশাপ? কার অভিশাপ? না না না, ওই বুড়াবুড়ির অভিশাপকে আমি ভয় করি না। বসন্ত আমাকে ডিভোর্স করুক বা নাই করুক তাতে আমি কোনো পরোয়া করি না। আমি শুধু তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে বিয়ে করবে কিনা। আরে বাবা, তোমাকে বিয়ে করবো বলেই তো তোমার সঙ্গে তোমার শ্বশুর বাড়িতে আমি চলে এলাম। আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। এসেছিলাম মানে? এখন কি তাহলে তুমি আমাকে ভালোবাসো না? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? না পিয়ালি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব হবে না। কারণ 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 আমার শরীরে ভয়ঙ্কর দূষিত রোগ দেখা দিয়েছে। গতকাল মানসিক প্যাথোলজি থেকে রিপোর্ট এসেছে আমার ব্লাডে এডসের জন্ম পাওয়া গেছে। কি বললে? ইয়েস! ওই শোনো 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 শোনো, আমার সামনে থেকে দূর হয়ে যাও।
ছি 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 আমার কপালে শেষ পর্যন্ত কি নেই ঠাকুরজি আমার উপর চিৎকার করছো কেন? ঠাকুর পুজো দিয়ে এলাম, এই নাও প্রসাদ খাও, তোমার রাগ কমে যাবে আর তোমার রোগ ভালো হয়ে যাবে ভাই। চবে না চবে না মেগো এডস রোগী, এডস ভালো হয়ে গেল পল্লবকে আর আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। ওই কে আছে সে গ্লাস জল নিয়ে আয় জল। এই যে বৌমা, আমি জল নিয়ে এসেছি। কি জ্বালা, শুধু জল নিয়ে এসেছো? আমার বউ দিয়ে এসেছে দেখতে পাওনি? তার জন্য এক কাপ চাও করে নিয়ে আসতে পারোনি? তোমার স্বামী দেবতাটি বাজার থেকে ফিরলে বলো তাকে আরো একবার বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, মাছ, একটা বড় রুই মাছ। না বিয়েলি, মাছের মাথার আমি খাবো না। তুমি তো আমার মাথাটাই খেয়ে বসে আছো, চরিত্রহীন কথাকার। পিয়ালি দূর। যেমন তোমার বন্ধু বিবেকানন্দ বিশ্বাস তেমনি তুমি, তাকে পুলিশে খুঁজছে আর তোমাকে খুঁজছে নোংরা জঘন্য দূষিত রোগ। পিয়ালি আই হেট ইউ, আই হেট ইউ। পিয়ালি তুমি পল্লব, তুমি আমাদের ভালোর জন্য এত বড় মিথ্যে বদনাম তুমি মাথায় তুলে নিলে বাবা। পল্লব, তার মানে তুই? আমি মাসিমাকে সব কথা বলেছি রে, তোর আমার সম্পর্কের কথা, পিয়ালির সঙ্গে আমার মিথ্যে ভালোবাসার অভিনয়ের কথা এবং আমার ভয়ঙ্কর দূষিত রোগের কথাটা আমি মাসিমাকে আর জয়ন্তকে সব কথা বলেছি। পল্লব, মাসিমা, মাসিমা আপনারা অনেক কষ্ট করেছেন, আর দুটো দিন কষ্ট করুন। দিদি, তোর দেওয়া দায়িত্ব আমি পালন করেছি, এবার আমার দেওয়া দুটো দায়িত্ব তোকে যে পালন করতে হবে। আমার প্রথম দায়িত্ব বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মিলন ঘটিয়ে দেওয়া, আর দ্বিতীয় দায়িত্ব পুলিশের তাড়া খেয়ে এই বাড়িতে লুকিয়ে থাকা বিবেকানন্দ বিশ্বাসকে ক্ষমা করা। হ্যাঁ রে দিদি, ক্ষমা করা। অসাধু মানুষ লোকটা পুলিশের ভয়ে এই বাড়িতে লুকিয়ে আছে। হ্যাঁ আলপনা বৌমা, বিবেকের তৈরি একটা সরকারি ব্রিজ ভেঙে পড়েছে, পুলিশ বিবেককে খুঁজছে, তাই তো বিবেক এখানে লুকিয়ে আছে। কিন্তু পাপ তো বাপকে ছাড়বে না মাসিমা। বৌমা, পাপ করলে ফল ভোগ করতেই হবে। পয়সার অহংকারে মাটিতে পা পড়ছিল না, নিজের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলেছিল। তাই আমি ঈশ্বরের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করছি, সেই অসৎ চরিত্র অহংকারী অমানুষ লোকটার শাস্তি হোক, কারণ মানুষটা ক্ষমার অযোগ্য। তবু তুমি আমাকে ক্ষমা করো আলপনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি? হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি আলপনা, আর আমি টাকার লোভে আমি যাত্রের মোহে জীবনে কখনো কোনো পাপ কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করো। কি হলো আলপনা, তুমি আমাকে ক্ষমা করবে না? ক্ষমা করে দাও আলপনা বৌমা, ক্ষমা করে দাও। হাজার হোক বিবেক তো তোমার স্বামী, স্বামী তো মেয়েদের জীবনে ইহকাল পরকালের দেবতা। ইহকাল পরকালের দেবতা? আলপনা, তা দেবতা মশাই, কলেজের মেয়ে মনে করে তুমি যেই মেয়েটাকে ডায়মন্ড হারবারে নিয়ে গেছিলে, জানো তুমি সেই মেয়েটাকে কি, তার পরিচয়? আজ আমি তোমার কাছে কোনো কথা গোপন করব না। মেয়েটার নাম ঝিলমিল মিত্র, তবে টাকাগুলো নিয়ে পালাবার পর অনেক খোঁজাখুঁজি করে আমি জানতে পারলাম মেয়েটা কোনো কলেজ গার্ল নয়, মেয়েটা একটা দেহ প্রসারিণী গণিকা। সেই মেয়েটা শুধু দেহ প্রসারিণী গণিকা নয়, সেই মেয়েটা ভালোবাসার পূজারিণী, তার নাম বকুল। হ্যাঁ বকুল, বকুল, সে আমার বকুল দি। সে তার জীবনের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে আমার দাদার ব্যাংক তছরূপের টাকা শোধ করতে চায়, তার মধ্যে তোমার টাকাও রয়েছে। না না, আজ আর তুমি আমাকে একথা শুনিও না জয়ন্ত। সমাজে সংসারে আজ আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না, তাই তো জেলের অন্ধকারে মুখ লুকিয়ে রাখার জন্য পুলিশের হাতে আমি ধরা দিতে চললাম। না, হ্যাঁ, এছাড়া আর আমার কাছে বাঁচার কোনো পথ নেই আলপনা। তাই তো 20 সালের বিষাক্ত করোনা ভাইরাস এই বিবেকানন্দ বিশ্বাস লজ্জার হাত থেকে বাঁচার, নিজের কাছে নিজের অসম্মানের হাত থেকে বাঁচার, অনুশোচনার তীব্র দহন থেকে বাঁচার একমাত্র পথ হলো মৃত্যু। কিন্তু কিন্তু মরে গেলেই তো সব শেষ হয়ে গেল আলপনা। তাই তো নিজের দোয়া শাস্তি নিজে ভোগ করতে, নিজেই পাপের প্রায়শ্চিত্ত করতে পুলিশের হাতে আমি ধরা দিতে চললাম। শোনো, আলপনা,
যে পাপ করেছে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? দাদার জন্যই তো আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। দাদা আর শ্বশুর মিলে অসুরের মতো চক্রান্ত করে তছনছ করে দিয়েছে আমার জীবনের সমস্ত স্বপ্ন। বৌদি, কেন বড়রা নিজেরা ভুল করে আর সেই ভুলের আবর্তে ফেলে আমাদের জীবনটাকে নষ্ট করে দেয়? ঠাকুরজি, বৌদি, আমার এই প্রশ্নের উত্তর দেবে কে? উত্তর দেবার কেউ নেই, অথচ পরের ভুল ধরবার জন্য বসে আছে এক রাশ লোক যাদের নিজেদের ভুল নিজেরা কখনোই ধরতে পারে না। তাই আমি ঠিক করছি আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে আমি চলে যাব। কোথায় যাচ্ছ বৌমা? তোমার শ্বশুর এখন বাজার করে ফেরেনি, পল্লবের উপর রাগ করে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে বৌমা? আমি জীবনে কাউকে কোনোদিনই কৈফিয়ত দিইনি আর আজও দেব না। তাই প্রেম নয়, ভালোবাসা নয়, সংসার নয়, যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। স্বামী শ্বশুরে ভেটে ছেড়ে কোথায় চলে যাবে ভাই? কে কে তুমি? বলবো বলবো বলেই তো অসুস্থ শরীর নিয়ে বয়ে এনেছি ভালোবাসার বোঝা। চরিত্র বিক্রির টাকায় ভাড়া করে গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছি ভেঙে পড়া এক জীবন্ত অনুশোচনাকে। বসন্ত বাবু স্ত্রী পিয়ালি দেবী, আমি সেই বকুল। হ্যাঁ, পণ প্রথার অত্যাচারিতা বকুল। বকুল না 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 না, আজ আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি, আপনাদের সুখের সংসারে ভাগ বসাতে আসিনি। আজ আমি দিতে এসেছি আমার স্বপ্ন বিক্রির টাকা, আমার যৌবন বিক্রির টাকা, আমার চরিত্র বিক্রির টাকা। একদিন বসন্তের সঙ্গে আমার বিয়ে হয়নি, আজ আমি সেই টাকা নিয়ে এসেছি। মেশমশাই নিন, টাকা গুনে নিন, টাকা গুনে নিন। হয় না ভাই, কিছুতেই হয় না। ঝরে গেছে, তার গন্ধ কি আছে তো ভয় কেন মেশমশাই? ভয় নয় রে বাপ, ভয় নয়, এ আমার জীবনের লজ্জা। মজ্জাগত দোষে এদেশের যে বাবারা দোষী, আমি তাদের মধ্যে একজন। আমার এই লজ্জা দেখে তারা যদি লজ্জা পায় তো পাক, তারা যদি লজ্জা পায় তো পাক। মেশমশাই, আমিও তো সেই ছেলেদের মায়েদের একজন, যে ছেলেদের মায়েরা পুরো বয়সে পান খেতে খেতে ছেলের বিয়ের পাওনা টাকা পয়সা জিনিসপত্র গুনে গুনে নেয়। আমি যদি আজ আত্মহত্যা করি তাহলে এই দেশের পর্ণাও ছেলেদের মায়েরা আপনারাও কি আমার সঙ্গে আত্মহত্যা করবেন? আত্মহত্যা। আচ্ছা, আপনি তো আলপনা বৌদি না? বল্লভ বাবুর মুখে আপনার সব কথা শুনেছি, আপনি তো নতুন চেতনার আলপনা। জলের আলপনা ভাই, পুরুষ শাসিত সমাজে আমার এই চেতনার আলপনা অত্যাচারের রৌদ্র তাপে জলের আলপনার মতো শুকিয়ে যায়। অসহায় একটা মেয়ের কথা কেউ শোনে না ভাই, কেউ শোনে না। জয়, জয়, তুমি তো আমার কাছে ভাইফোঁটা নিয়েছিলে, তুমি কি পারো না এই টাকাগুলো নিয়ে? হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি তোমার হাত থেকে ভাই ফোঁটা নিতাম। তুমি ফোঁটা দিলে আবার আমি ফোঁটা নিতে পারি দিদি, কিন্তু তোমার এই টাকা আমি কখনো ছুতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। পিয়ালি, পিয়ালি, তুমি কি পারো না বোন এই টাকাগুলো নিয়ে বসন্তের জীবনে আবার নতুন করে বসন্তের ফুল ফুটিয়ে দিতে? না, ও টাকা নোংরা টাকা। কি বললে? এ টাকা নোংরা টাকা? তাহলে চিৎকার করে এই সভ্য সমাজকে জানিয়ে দাও ভাই, পণ প্রথার বড় বাজারে যত টাকা আমদানি হয় সব টাকা এই টাকার মতো নোংরা। নোংরা পৃথিবীর নোংরা মানুষরাই তো নোংরা টাকা নিয়ে লুকোচুরি খেলা খেলছে বকুল। লজ্জাহীন মানুষের তাতে লজ্জা পাওয়ার কি আছে? দাও দাও, ওই টাকা তুমি আজ আমাকে দাও। ও টাকা তুমি ছবে না, ওটা নোংরা টাকা। তুমি আর তোমার দাদা যে টাকা আমার বাবাকে দিয়ে আবার কেড়ে নিয়ে গেছো, এই টাকা যত নোংরা হোক সেই টাকার চেয়ে অনেক পবিত্র। বাধা দিস না জয়ন্ত, বাধা দিস না। একদিন বকুল তোকে আমাকে টাকা দিতে এসেছিল, সেদিন আমি নিইনি। আজ কেন নিলাম জানিস? কেন? বকুলকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেব বলে। তুমি তুমি ওকে বিয়ে করবে? হ্যাঁ, শুধু জীবন সঙ্গিনী পাওয়ার জন্য নয়, সহধর্মিনী পাওয়ার জন্য কি আমি বিয়ে করব?
না কেন পিয়ালি দেবী, আপনি তো ডিভোর্স চেয়েছিলেন, ডিভোর্স। এই নিন, এই নিন আমার সই করা ডিভোর্স পেপার। যান যান কোর্টে গিয়ে জমা দিন। আমি ততক্ষণে আপনার নামটা জমার ঘর থেকে খরচের খাতায় লিখে দিয়ে সেখানে বসিয়ে নেব আমার স্ত্রী বকুলের নাম। না বসন্ত না, তা হয় না। যা হয় না তা তো আজকাল হচ্ছে বকুল। আর যেটা হওয়ার কথা ছিল সেটা ওরা কেউ হতে দেয়নি। হ্যাঁ, ওরা কেউ হতে দেয়নি। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো এসো। ওদি, এবার তুমি সুখী হয়েছো তো? শান্তি পেয়েছো তো? ছুটে আসো। এখন আর মা করে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার সঙ্গে চলে এসো। কোথায় যাবো? কেন বৌদি, কেন? পুণ্য যেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়, পাপের শুরু হয় যেখান থেকে, পুরোহিত দুর্গপূজার জন্য যেখান থেকে মাটি কুড়িয়ে নেয়, মানব চরিত্রের পুণ্য তীর্থ সেই গণিকালয়ের দুয়ারে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আজ আমরা সবাই মিলে সেই পুরোহিতের দুয়ারে দাঁড়িয়ে বলবো, ওগো ঠাকুর, তুমি আমাদের পুণ্য ফিরিয়ে দাও ঠাকুর, পুণ্য ফিরিয়ে দাও। আমাদের চোখে বর্ষা নেমেছে, আমার খোকাকে ফিরিয়ে দাও, আমার বসন্তকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দে বাপু, যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে তুই বসন্ত বাবুকে এখান থেকে ফিরিয়ে দে। ফিরিয়ে দেবো রে মুন্না, ফিরিয়ে দেবো। তবে বসন্ত বাবুকে এখান থেকে নয়, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে বসন্ত বাবুর জীবনে ফিরিয়ে দেবো তার হারিয়ে যাওয়া বকুলকে। ওরে পাপ্পু, ব্লাড ক্যান্সার রোগী বকুল দিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে বলে বসন্ত বাবু বাজারে গেছে কত কি জিনিস কিনতে। মুন্না, আর আমার বকুলদি মনের আনন্দে বাড়ির ভেতরে বসে গল্প করছে বসন্ত বাবুর সঙ্গে নতুন বাসায় গিয়ে কি করে ঘর সাজাবে, কি করে সংসার করবে। মুন্না, আর আমার হতভাগী বকুলদি তো জানে না যে তার পরমায়ের বেশি দিন নেই রে। 1 বছর তো বাঁচবে, 1 মাস তো বাঁচবে, একদিন অন্তত বাঁচবে। বকুল দিছে একটা দিনের জন্য বসন্ত বাবুর কাছে স্ত্রীর মর্যাদাটুকু তো পাবে। ওরে পাপ্পু, ডাক্তার বাবু আজই আমাকে বলে গেছেন। কি বলে গেলেন ডাক্তার বাবু? বকুলদের শরীরের যা অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। চুপ কর মুন্না, চুপ কর। বসন্ত বাবু আসছে। অনেক আগেই চলে আসতে পারতাম, কখন কেনাকাটা হয়ে গেছে। কিন্তু ওই যে মিছিলের ঠেলায় ট্রাম বাস সব বন্ধ, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম। কি জিনিস কিনলেন বসন্ত বাবু? নতুন শাড়ি, আলতা, সিঁদুর, শাখা, নোয়া সব কিনেছি ভাই, সব। আপনি কি তাহলে সত্যি বকুল দিকে বিয়ে করছেন? তোমাদেরকে তো আমি সব কথা বলেছি ভাই, এবার তোমরাই বলো আমার বকুলকে বিয়ে করা উচিত কিনা। নিশ্চয়ই উচিত, কিন্তু বকুল দিকে এই বিয়েতে মত দিয়েছে? আমাদের বাড়ি থেকে আসার পর থেকে কিছুতেই রাজি হচ্ছিল না, গতকাল রাত্রে রাজি হয়েছে, বিয়েতে সম্মত দিয়ে বলেছে। আমি কিন্তু আমার নতুন বাসার উঠোনের সামনে একটা তুলসী গাছের চারা লাগাবো, রোজ সন্ধেবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি শাক পাচাবো। বকুলদি, এই বসো, তুমি আমার জন্য শাক কিনে এনেছো তো? শাক, শুধু শাক নয়, তোমার জন্য শাখাও এনেছি। হ্যাঁ বকুলদি, শুধু শাখা নোয়া নয়, সিঁদুরও কিনে এনেছেন বসন্ত বাবু। পায়ে পরবার আলতা, হাতে পরবার নোয়া সব এনেছি, সব। না কিন্তু করে আর দেরি করো নাই, নাও ধরো, তোমরা তৈরি হয়ে নাও। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে ভাই। নিশ্চয়ই যাব। তোমাদের নতুন বাসায় পৌঁছে দিয়ে আমরা আবার পুরনো বাসায় ফিরে আসবো, তাই না রে পাপ্পু? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু বকুলদি, তোমার মুখে লাল লাল তিলের মতো ওগুলো কি বেরিয়েছে? আরে বাবা, ওসব নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ঘরে গিয়ে কোন রকম ঘর দুটোকে গুছিয়ে গাছিয়ে আমি একটা নতুন ডাক্তারকে কল দে। ইস, কত বেলা হয়ে গেল। নাও তোমরা তৈরি হয়ে নাও, আমি দেখি রবি আর রামু বাজার করে ফিরলো কিনা। রবি, রামু, এই রবি। শাখা, সিঁদুর, আলতা, নোয়া, এই জিনিসগুলোর ওপর মেয়েদেরকে আশ্চর্য রকমের লোভ। এই লোভ আমারও একদিন ছিল। নারীর হৃদয় সেই চিরন্তন চাওয়া পাওয়া থেকে নিজেকে আমি মুক্ত করতে পারিনি। কিন্তু এখন আর এগুলো নিয়ে আমি কি করব? যখন চেয়েছিলাম তখন পাইনি, আর যখন পাওয়ার সময় হলো
তখন আমার সময়ের ঘন্টা বেজে গেছে। বকুলদি, বকুলদি, তুমি তুমি এইরকম করছো কেন? বকুলদি, এইরকম করছো কেন? প্রদীপ নেভা রাখে একবার দপ করে চলে উঠবে না মুন্না? কিন্তু বকুলদি, তুমি তো বসন্ত বাবুকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে। কথা না দিলে যে বসন্ত পাগল হয়ে যেত রে মুন্না। তোরা তো জানিস এই কদিনের মধ্যে সে আমাকে কতবার বিয়ের কথা বলেছে, তোরা তো নিজের কানে শুনেছিস। শুনেছি, আমি শুনেছি বকুলদি, শুনেছি। তাই তো বসন্ত বাবুর ভালোবাসা দেখে আমার মতো নির্মম নিষ্ঠুর একটা অমানুষও একটু একটু করে অনেকখানি বদলে গেছে বকুলদি, অনেকখানি বদলে গেছে। তাই নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আজ আমি আমার মায়ের পেটে বড় দিদির মতো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ বকুলদি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই তো তোমার এই মারাত্মক অসুখের কথা শুনে আমি মনে প্রাণে ভগবানের কাছে চেয়েছি বসন্ত বাবুর সঙ্গে তোমার বিয়েটা হোক বকুলদি, বসন্ত বাবুর সঙ্গে তোমার বিয়েটা হোক। কিন্তু আমি আর কদিন বাঁচবো রে মুন্না? যদি একদিন বাঁচো তাহলে সেই একদিনের বেঁচে থাকাটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ বেঁচে থাকা, স্বপ্নের বেঁচে থাকা, ভালোবাসার বেঁচে থাকা। তাহলে আমি বাঁচতে চাই, অনেক দিন ধরে বাঁচতে চাই। আমি আমার জীবনের স্বপ্নগুলোকে একটা একটা করে ফিরে পেতে চাই। আমি পিয়ালির ভালোবাসাকে হারিয়ে দিয়ে আমার নিজের ভালোবাসাকে আমি জয় করতে চাই। হ্যাঁ, আমি বসন্ত অফিস থেকে ফিরলে ছুটে গিয়ে এতক্ষণ কোথায় ছিলে, কি করছিলে? পিয়ালির কাছে ছিলে বুঝি? সে আমার ভালোবাসাকে হারিয়ে দিয়ে তোমাকে ধরে রাখতে চেয়েছিল। তুমি কি বলছো? না না না, সে তোমাকে ধরে রাখতে পারবে না। তুমি আমার, আমি তোমার। তুমি বকুলের বসন্ত আর আমি বসন্তের বকুল। এই বকুল বসন্তকে আজ আর কেউ ছিন্ন ভিন্ন করে দিতে পারবে না। মুন্না, মুন্না, তুই ফুলের মালা নিয়ে আয়। আজ আমাদের বিয়ে হবে এখানে এক্ষুনি। আসুন আসুন, আমি জানতাম আপনারা আসবেন। পিয়ালিকে নিয়ে এসেছেন বসন্তকে ফিরিয়ে নিয়ে যেতে। আমি দেব না। আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। দিদি, ক্ষমা করে দাও পিয়ালিকে, তুমি ক্ষমা করে দাও বোন। আজ আমার কি আনন্দ। পিয়ালি আমাকে দিদি বলে ডেকেছে, আলপনা বৌদি ডেকেছে বোন। মাসিমা, মেসমশাই, আপনাদের ছেলে বসন্ত একটু আগে শাখা সিঁদুর নোয়া কিনে এনেছে আমাকে বিয়ে করে আপনাদের পুত্রবধূর মর্যাদা দেবে বলে। কিন্তু এমন হতভাগিনী আমি শ্বশুর শাশুড়ির সেবা করার সময় পেলাম না। বসন্ত, বসন্ত, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় তোমার কাছে একটু সিঁদুর চাইছি, ভালোবাসার সিঁদুর, নারী জীবনের শাশ্বত স্বপ্নের সিঁদুর। তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও বসন্ত। পরিয়ে দিন বসন্ত বাবু, আমার হতভাগী বকুলদের স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিন। শাখা লোহা পরিয়ে দিয়ে বকুল দিকে ইয়তির সাজে সাজিয়ে দিন বসন্ত বাবু, ইয়তির সাজে সাজিয়ে দিন। আবার বসন্ত এসেছিল, আবার বকুল ফোটার কথা ছিল, কিন্তু বকুল ফুল ফোটার আগেই মাটিতে ঝরে গেল বকুল ফুলের কুঁড়ি। দেব দেব দেব, আমার বকুলকে আমি স্ত্রীর মর্যাদা দেব 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 দেব। তো বাবু, জীবন খাতার প্রতি পাতায় কি চেয়েছি আর কি যে পেলাম, শেষ লগ্ন বিদায় বেলায় প্রিয়ার সিথি রাঙিয়ে দিলাম। আমি চির শান্তি পেলাম। পিয়ালি, পিয়ালি, আমার কাছে আয় বোন। আজ আমি তোর হাতে একটা নতুন জিনিস উপহার দিয়ে যাচ্ছি। তোর হাতে আমি আমার বসন্তকে তুলে দিয়ে গেলাম। দেখিস ওর জন্য কোনো অসুবিধা না হয়। বকুল, সকলের কাছ থেকে আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। বসন্ত, বসন্ত, জীবন খাতা প্রতি পাতায় যে আজ আমি কি যে পেলাম। জীবন খাতা প্রতি পাতায় কি যে আজ আমি কি যে পেলাম। শেষ লগ্নে বিদায় বেলায়, শেষ লগ্নে বিদায় বেলায় প্রিয়ার সিথি রাঙিয়ে দিলাম।
বকুলদি ধৈর্য ধরে বসুন। কমিটি দাদা ভাইদের অনুরোধে আমাদের নায়িকা পূর্ণিমাদি এবং নায়ক তাপস কুমার এবং স্বপন কুমার আপনাদের সামনে গান পরিবেশন করতে আসবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন।